সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন বিশ্ব জুড়ে কোভিড-19 মহামারীতে 9 লক্ষ মানুষ মারা গেছেন। বাংলাদেশে আক্রান্ত মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। সারা বিশ্ব এখন অপেক্ষায় আছে কোভিড এর ভ্যাকসিনের জন্য। এদিকে কোভিড-19 এর টিকা নিয়ে রাজনীতি চলছে। কে কার আগে আবিষ্কার করবে এবং বাজার দখল করবে তা নিয়ে পরাশক্তিগুলো টিকা যুদ্ধে লিপ্ত। প্রতিদিন টিকা নিয়ে নিত্য নতুন তথ্য আসছে। ঔষধ কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে টিকার পেছনে। আন্তর্জাতিক গণমাধ্যম হিসাব অনুসারে এই পর্যন্ত 202টি টিকা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 27টি টিকা ক্লিনিক্যালি ট্রায়াল পর্যায়ে আছে। ট্রায়াল শেষে হয়ে বাজার আসতে টিকাগুলো সময় লাগতে পারে। এদিকে বাংলাদেশে কোভিড এর অবস্থা, ভ্যাকসিন এবং সমস্যার বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজকে আমাদের অতিথি হিসাবে প্যানেলে সংযুক্ত হবেন জনপ্রিয় আইনজীবী, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাননীয় সশস্ত্র জনাব নজরুল ইসলাম বাবু এমপি। আমাদের সাথে সংযুক্ত হবেন সাবেক ছাত্রনেতা জনপ্রিয় আইনজীবী, বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আমাদের সাথে আছেন জনপ্রিয় চিকিৎসক, হেলথ অ্যান্ড হুপের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী। আছেন কোভিড-19 এর বিরুদ্ধে সরাসরি যিনি যুদ্ধ করছেন, ম্যানচেস্টার হাসপাতাল থেকে সংযুক্ত হচ্ছেন ডাক্তার সোহেল আল মামুন। আমাদের সাথে সাংবাদিক হিসেবে আছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল বদ্র। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপের শুরুতে আমি যাব কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল বদ্রের কাছে কোভিড-19 এর আপডেট জানতে। আমরা সম্ভবত নিখিল দা শুনতে পাচ্ছেন? নিখিল দা শুনতে পাচ্ছেন? আপনি নিখিল দা যদি একটু আমাদের কোভিড-19 আপডেট একটু আমাদেরকে জানান। ধন্যবাদ রূপক দা, ধন্যবাদ প্রবাস দর্পণকে এই সংলাপ আয়োজনের জন্য। করোনা পরিস্থিতিতে আসলে আমাদের বাংলাদেশের সংকট এখনো খুব বেশি উত্তরণের দিকে যাচ্ছে বলে এখনো মনে হচ্ছে না। আমরা যদি গত 24 ঘন্টার হিসাব দেখি, স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 41 জন করোনা রোগী মারা গেছেন এবং এই পর্যন্ত 4593 জন রোগীর মৃত্যু হয়েছে। আমরা গত 24 ঘন্টায় শনাক্তের পরিসংখ্যান যদি দেখি তাহলে 1827 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত 3,31,078 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যদিও বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী এই রোগীর পরিমাণ কয়েক গুণ বেশি হবে। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে করোনা রোগীর সংখ্যা কমছে এবং বর্তমানে তা 10% নিচে চলে এসেছে। তবে আমরা যদি আমাদের আশপাশে লক্ষ্য করি তাহলে বুঝতে পারি করোনা রোগীর সংখ্যা অনেক এবং করোনা লক্ষণ নিয়ে প্রতিনিয়ত মৃতের সংখ্যাও বাড়ছে। ঠিক এমনি একটি মুহূর্তে আমরা যদি দেখি যে করোনা পরিস্থিতিতে সরকারের পদক্ষেপের কথা, সরকার নানা রকম পদক্ষেপের কথা বলছেন। আজও প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তাদের সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন এবং আশা করছেন যে দ্রুত করোনা ভ্যাকসিন আবিষ্কার হবে এবং বাংলাদেশ করোনা পরিস্থিতি মোকাবেলায় সফলতা অর্জন করবে। করোনা ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের মানুষের যেরকম আগ্রহ রয়েছে, কোথা থেকে কিভাবে বাংলাদেশ করোনা ভ্যাকসিন সংগ্রহ করবে, ঠিক তেমনি ভাবেই বিশ্ববাসীও করোনা ভ্যাকসিন নিয়ে নানা আলোচনায় লিপ্ত এবং আমরা দেখছি এটি নিয়ে রীতিমতো রাজনীতি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের এই রাজনীতি তুঙ্গে, বিশেষ করে ট্রাম্পের নানা বক্তব্য নিয়ে। এরপরও আমরা দেখছি রাশিয়া ইতিমধ্যে বাজারে করোনা ভ্যাকসিন ছেড়েছে, করোনার টিকা ছেড়েছে এবং চীনেও সাধারণ মানুষের মধ্যে এটি প্রয়োগ শুরু হয়েছে। এমনি একটি মুহূর্তে আমার মনে হয় আজকে আমাদের সাথে ইতিমধ্যেই 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হয়েছেন। বিশেষ করে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের ডাক্তার লেলিন চৌধুরী, লেলিন ভাই ভালো বলতে পারবেন। সোহেল মামুন ভাইও সেখানকার পরিস্থিতি, বিশেষ করে সারা বিশ্ববাসীর পরিস্থিতি জানাতে পারবেন। আমাদের সংসদ সদস্য একজনের যুক্ত হওয়ার কথা আছে, ইমরান সালেহ প্রিন্স ভাই যিনি বিএনপির নেতা, তারও যুক্ত হওয়ার কথা আছে। তারা যুক্ত হলে আমরা আশা রাখি যে রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে বিশ্লেষণ জানতে পারবো।
তো ধন্যবাদ রূপক দা। আমি আশা করব যে আমাদের বিশেষজ্ঞ আলোচকরা এখন করবে। ধন্যবাদ নিখিল দা, আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা জননেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে। প্রিন্স ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমি শুরুতেই যাব আমাদের ম্যানচেস্টারের ডাক্তার, যিনি কোভিড-19 এর বিরুদ্ধে এই ম্যানচেস্টারে আমরা জানি হাসপাতালে চিকিৎসা দিয়ে এবং উনি জীবন বাজি রেখে যে মানে যুদ্ধ করছেন এবং বাংলাদেশের নাম বাম মূর্তি উনি উজ্জ্বল করেছেন, বিশেষ করে কোভিড-19 সময় আমরা খুব প্রশংসা শুনি এখানকার লোকজন অনেকেই বলে। আমি যাবো সোহেল মামুন ভাই, আপনি তো এই মুহূর্তে আপনি মানে কোভিড-19 রুগী দেখে বেরোলেন, আমরা এখন আপনার গাড়িতে দেখতে পাচ্ছি। আপনাদের দুইটা প্রশ্ন, এক হচ্ছে যে বর্তমান কোভিড-19 এই ম্যানচেস্টার বা আপনার হসপিটালে কি অবস্থা একটু বলেন। আর একটা বিষয় হচ্ছে যে সারা বিশ্ব তাকিয়ে আছে, আমরা জানেন যে মানে টিকা নিয়ে, ভ্যাকসিন আসতেছে, ভ্যাকসিন নিয়ে, এই ব্যাপারে আপনি একজন ডাক্তার হিসেবে কি বলবেন? থ্যাংক ইউ রূপক দা, এবং থ্যাংক ইউ প্রভাস দর্পণকে, এবং আমার সাথে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনি ঠিকই বলেছেন, ভ্যাকসিনটা নিয়ে একটু বিশ্বের সব দেশে এখন একটু রাজনীতি হচ্ছে। তো আমরা রিসেন্টলি খেয়াল করলাম, বিশেষ করে ইউকের ক্ষেত্রে, এখানে আপনার কেস, নতুন করোনা ভাইরাস রোগীর কেসের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে, আবার লাস্ট কিছুদিনের মধ্যে এটা বেড়ে গেছে এটা। তো এই জন্য বরিস জনসন, আমাদের প্রাইম মিনিস্টার, উনি নিয়ম চেঞ্জ করে দিচ্ছেন। আপনি সেটা হচ্ছে যে 6 জন করে আপনার প্রতিদিন এখন থেকে একসঙ্গে মিট করতে পারবে, এর বেশি পারবে না। এটা আগে ছিল 30 জনের মতো। প্রত্যেকটা হসপিটাল, আমি আগে বলেছি, তারা আগে সুন্দর করে প্রিপারেশন নেয়, যদি সেকেন্ড সার্জ যখন হবে সেটা কিভাবে তারা রোধ করবে। বিশেষ করে রেসপিরেটরি টিম, আমাদের হসপিটাল রেসপিরেটরি টিম সাথে আরো কিছু জার্মান মেডিসিন কনসালটেন্ট, তারা মিলে একটা টিম করে এবং বিভিন্ন ওয়ার্ড রেডি করে রাখে সেকেন্ড ওয়েভটাকে কন্ট্রোল করার জন্য। তো এই জিনিসটা এই হসপিটাল এখানে করতেছে এখানে, এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশ, ইউরোপ সহ অন্যান্য দেশগুলো যখন দেখতে পাই, সেখানে কিন্তু করোনা ভাইরাস রোগীর সংখ্যা নতুন করে বেড়ে যাচ্ছে। সুতরাং রিস্কটা কিন্তু রয়ে যাচ্ছে এবং রিস্কটা থেকে যাচ্ছে সব জায়গায়, এবং এইটা চলতে থাকবে, এবং ওভাবেই অ্যাডজাস্ট করে নিয়ে আপনার প্রিপারেশন নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এবং হসপিটালগুলিও কিন্তু, প্রত্যেকটা হসপিটাল আগে থেকেই ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে ওয়েবটাকে তারা প্রোটেকশন দিবে। আমাদের এই হসপিটালের কথা আমি বলবো যে, আমাদের হসপিটালে আমি যে বিশেষ ওয়ার্ডটাতে কাজ করি, এইখানকার একটা প্ল্যান করা আছে, যে এটা আগেও এটা কোভিড ওয়ার্ডে ছিল, এটা এখনোই ওভাবেই করা আছে এটা। তো গত 3 সপ্তাহ থেকেই বলতেছে আর কি, যে এই ওয়ার্ডটা যে কোনো মুহূর্তে ওপেন করে দিবে, ফুল সম্পূর্ণ ওপেন করে দিবে, যাতে কোভিড পেশেন্ট ট্যাকল দিতে পারে। তবে এখনো অত বেশি রোগী ভর্তি হয় নাই যে একেবারে আগের মতো পিক অবস্থা চলে যায় না এখনো, যে আপনার সম্পূর্ণ ওয়ার্ডটাকে ক্লোজ করতে হবে বা ওপেন করতে হবে, এখন ওই পর্যায়ে এখনো যায় নাই। তবে তারা প্রিপারেশন নিয়ে আসছে আর কি, একটা বিষয় গেল। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আপনার এই যে ইউকে যে ট্রায়াল যেটা হচ্ছে, ভ্যাকসিনের যে বিষয়টা যেটা আছে, যেটা হ্যাঁ আমরা দেখতে পাই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যতগুলা রেজিস্টার্ড ট্রায়াল চলতেছে, তার মধ্যে রিকভারি ট্রায়ালটা খুবই ইম্পর্টেন্ট, অক্সফোর্ড সাথে ইউনিভার্সিটির সাথে যে লেড যে ট্রায়ালটা হচ্ছে। এবং এটা আমরা জানি যে এই ট্রায়ালের একটা পেশেন্ট দেখা গেছে যারা একটু নতুন ডায়াগনোসিস হচ্ছে, বলতেছে ট্রান্সভার্স মাইলাইটিস, এবং লাস্ট জানা পর্যন্ত আমার যেটা বলে, তারা বলতে চাচ্ছে যে এইটা কি ইনসিডেন্টালি কি এটা কোনো এফেক্ট হয়েছে নাকি না নতুন করে ভাইরাসের জন্য হয়েছে, এটা কিন্তু কনফার্ম না। তো এই বিষয়গুলো, এটা হচ্ছে যে আপনার দেখা গেল যে ফার্স্ট ফেজ ট্রায়ালটা সুন্দর ছিল, সেকেন্ড ফেজ ট্রায়ালটা সুন্দর ছিল, এটা থার্ড ফেজ ট্রায়াল চলছিল এটা আর কি। তো তারা এই ক্ষেত্রে তারা বলে যে তারা এই যে ট্রায়াল চলতেছে, এটা বলা হচ্ছে যে এখানে এটা পজ দেওয়া হয়েছে, এটাকে তারা বলতেছে রুটিন পজ, এবং তারা ইন্ডিপেন্ডেন্ট কমিটি নিয়ে রেখে এটাকে ইনভেস্টিগেশন করছে এটাকে, যেখানে স্পেসিফিক কোনো কজ আছে কিনা বা ভ্যাকসিনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, এই কথাটা অ্যানালিসিস করার জন্য এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার জন্য তারা সময় নিচ্ছে। এটা এটা হইতেই পারে, এটা এটা যে কোনো ট্রায়ালের ক্ষেত্রে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, সেই স্টেপ পারপাসেও এটা চলছে এটা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্বের যতগুলো দেশ যারা এই ট্রায়ালের মধ্যে, যারা যেসব কোম্পানিগুলা অংশগ্রহণ করছে, যারা, আপনি ভালো করে খেয়াল করবেন, এখনই ইভেন চায়না, ইভেন রাশিয়া, যদিও তারা ভ্যাকসিন প্রয়োগ করতেছে, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু আজকে ট্রায়ালের মধ্যে রাখছে এখনো। কিন্তু এখনো কোনো কান্ট্রিকেই
ওভাবে পারমিশন দেয় নাই যে আপনি ইউজ করতে পারবেন। আপনি এটাকে এখনোই চায়না বা রাশিয়ার যদিও তারা অ্যাপ্লাই করতেছে এগুলোকে তার ট্রায়াল ফেজের মধ্যে ধরে ধরে রাখছে এগুলো আর কি। তো ধরা হচ্ছে যে জেনারেলি এট দ্য এন্ড অফ দিস ইয়ার সম্ভবত ভ্যাকসিন একটা সম্ভাবনা চলে আসতে পারে আর কি। তো দেখি কি হয় এটা। ধন্যবাদ সোহেল ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি যাবো একটু আমাদের লেলিন ভাই গেছে। লেলিন ভাই, আমরা জানি যে ভ্যাকসিনের যে আপনার সারা বিশ্ব জুড়ে যে একটা আপনার একরকম আপনার প্রতিযোগিতা শুরু হয়েছে যে কে কার আগে বের করবে। আমরা গতকালকে দেখলাম যে রাশিয়া তাদের ভ্যাকসিনটা ওপেন করেছে এবং জনগণের মধ্যে তারা এটা প্রয়োগ করা শুরু করেছে। এবং কি বলবেন ভ্যাকসিনের যে বর্তমান যে যে ভ্যাকসিন নিয়ে যে যুদ্ধ চলছে, এবারে কি বলবেন লেলিন ভাই? ধন্যবাদ। মূলত করোনা বা কোভিড-19 এর ভ্যাকসিন এর আগে আবিষ্কৃত যে ভাইরাস বিরোধী ভ্যাকসিন গুলো তার সাথে বড় ধরনের অমিল রয়েছে। অমিল রয়েছে এই কারণে বলছি যে সাধারণত একটি ভ্যাকসিনকে তৈরি করে ট্রায়াল দিয়ে গবেষণা করে এটিকে সম্পূর্ণ নিরাপদ প্রমাণ করে বাজারে আনতে আনতে 5 থেকে 10 বছর লেগে যায়। গড়ে 10 বছর লাগে, যদি আমরা কম হিসেব ধরি দ্রুত করা হয় 5 বছর। কিন্তু কোভিড-19 এর ক্ষেত্রে কিন্তু এটি কয়েক মাসের মধ্যে বাজারে আনার চেষ্টা করছে। এবং এটি করতে গিয়ে যে বিষয়গুলো করা হচ্ছে তার এক নাম্বার হচ্ছে এর আগে যে বিজ্ঞান ভিত্তিক যে স্ট্যান্ডার্ড গুলো মান নির্ধারণ করা হয়েছিল সেখান থেকে সরে আসছে। দ্বিতীয়ত কিন্তু আরেকটা ব্যাপার, এতদিন কিন্তু পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এইসব ক্ষেত্রে তাদের নির্দেশ ছিল চূড়ান্ত নির্দেশ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোভিড-19 ভ্যাকসিনের ক্ষেত্রে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সার্বভৌম যে সিদ্ধান্ত গ্রহণকারী ক্ষমতা সেটা কিন্তু সে হারিয়ে ফেলেছে। আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই বলা হয়েছে নভেম্বরের মধ্যে সবগুলো স্টেটকে প্রস্তুত থাকার জন্য ভ্যাকসিনেশন শুরু করার জন্য। রুশ ফেডারেশন রাশিয়া তাদের ভ্যাকসিন দেওয়া শুরু করেছে এবং আমরা জানি চীন তাদের একটি ভ্যাকসিন সেনাবাহিনীর লোকদের মধ্যে দিয়েছে এবং সাধারণ মানুষকেও তারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার মানে কি থার্ড ফেজ হিউম্যান ট্রায়াল সম্পন্ন হওয়ার মধ্যে এগুলো দেয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে দুটো ব্যাপার বেরিয়ে আসতে পারে। সে একটি হচ্ছে যে ভ্যাকসিন তৈরি এবং ক্ষেত্রে ব্যবহারের জন্য এতদিন যে সায়েন্টিফিক গোল্ড স্ট্যান্ডার্ড মেইন করা হয়, যদি মানে গণ ভ্যাকসিনেশনটা করা হয়, মাস ভ্যাকসিনেশন, এবং যদি সেটি সফল হয় তাহলে কিন্তু ইতিপূর্বে ভ্যাকসিনের যে স্ট্যান্ডার্ড ছিল সেই জায়গাটায় নমনীয় হওয়ার একটি জায়গা তৈরি হচ্ছে। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকসিন এখন রাষ্ট্রের সরকারগুলোর জনপ্রিয়তা ধরে রাখার টিকে থাকার একটি মাধ্যম হয়েছে। মাধ্যম কেমন? যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেও মাত্র করোনা ভাইরাসকে কোভিড-19কে হোক্স বলেছিল, ভুয়া বলেছিল, সেও কিন্তু এখন চাচ্ছে তার ইলেকশনের আগে ভ্যাকসিনটা আসুক। মানে এরকম একটি জায়গায় সেখানে বাংলাদেশ কোথায় আছে? আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই আমরা দেখব বাংলাদেশের প্রস্তুতিটা কোভিড-19 বাংলাদেশে আসার আগে সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্তগণ যেরকম প্রস্তুতির কথা বলতেন, কাগজে কলমে পরিপূর্ণ প্রস্তুতি, কিন্তু যখন ভাইরাসটি দৃশ্যপটে পা ফেললো আমরা দেখলাম প্রস্তুতির ছিটি ফোঁটাও নাই। ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম একটি সন্দেহ করছি। আমাদের সন্দেহটা কেন হলো সেটা বলি। জুলাই মাসে চীনের একটি ভ্যাকসিনের যে প্রস্তুতকারী কোম্পানি, তারা তাদের সিনোভ্যাক ভ্যাকসিনটি বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন চাইলো এবং তারা বাংলাদেশের যে পদ্ধতিটি নিয়মটি রয়েছে সেটি অনুসরণ করেই তারা অনুমোদন চাইলো। এবং বাংলাদেশে এই জাতীয় ভ্যাকসিন বা ওষুধের ট্রায়াল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল হচ্ছে সর্বোচ্চ বৈজ্ঞানিক সংস্থা। তারা যদি এথিক্যাল অ্যাপ্রুভাল দেয় এবং দেশে যদি কোনো টাইম টেস্টেড স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান এটি টেকনিক্যাল দিকটা দেখভাল করে তাহলে কিন্তু ট্রায়ালটা হিউম্যান ট্রায়াল শুরু করা যায়। সেই মতো চীন তাদের অ্যাপ্লাইটা করলো এবং বিএমআরসি এটিকে 19 জুলাই এই এথিক্যাল অ্যাপ্রুভালটা তারা দেয় এবং আইসিডিডিআরবি তারা
এই যে টেকনিক্যাল পার্টনার স্থানীয়ভাবে দেখভালের দায়িত্ব, সেই বিষয়টি তারা পরিষ্কার করে। কিন্তু আমরা অবাক বিস্ময়ের সাথে দেখলাম মন্ত্রণালয়ের সচিব বললেন যে এটি করা হবে কি হবে না সেটি ভিন্ন সিদ্ধান্ত, কারণ এটি দুই দেশের ব্যাপার। যদিও এর আগে কোনো ভ্যাকসিন অথবা ওষুধ ট্রায়াল দুই দেশের ব্যাপার বলে মন্ত্রণালয়ের সচিব কখনোই বলেন নাই। আমরা তখন কিঞ্চিত শঙ্কিত হলাম যে এখানে রাজনীতিকে প্রবেশ করানো হচ্ছে কিনা, এবং আমরা দেখলাম তারপরে দেশের স্বাস্থ্যমন্ত্রী একটি অপরিপক্ক কথা বললেন। তিনি বললেন আমরা টেকনিক্যাল অ্যাডভাইজার কমিটি, কোভিড সংক্রান্ত যে কমিটি, তার সাথে পরামর্শ করব। আমরা জানি কোভিড সংক্রান্ত যে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি রয়েছে সেটি কিন্তু কোনো বৈজ্ঞানিক সংস্থা না এবং ভ্যাকসিনের ব্যাপারে মত দেওয়ার কোনো সংস্থা না। এবং এটি বলার পরে ব্যাপারটা ঝুলে গেল, এবং তখন ছিল যে 15 দিনের মধ্যে তারা ট্রায়াল শুরু করবে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা দেখলাম হঠাৎ করে এই ভ্যাকসিন এবং করোনা পলিটিক্স এর মধ্যে ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা তিনি দৃশ্যপটে হাজির হলেন। ভারত থেকে তিনি দ্রুত উড়ে এলেন। স্বাভাবিক সময়ের যে মিটিং এর নিয়ম কানুন প্রোটোকল সেগুলোর বাইরে তিনি এলেন। যাই হোক, তিনি আসতেই পারেন বন্ধু দেশ। এসে যে ব্যাপারটা দেখলাম, তারা বললেন করোনা ভ্যাকসিন এবং করোনা নিয়ে তাদের সবচেয়ে জরুরি কথাটা। এবং সে সময় আমরা দেখলাম বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোমিন সাহেব তিনি বললেন যে আমরা বাংলাদেশে ভারতের ভ্যাকসিনটি ট্রায়াল দিতে আগ্রহী। আমরা তখন চমকে উঠলাম এই কারণে, ভারতে কোন ভ্যাকসিনটি ট্রায়াল হচ্ছে সেটি হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, যেটি এখন একটু থেমে আছে একটা ঘটনার জন্য, তার ট্রায়াল ভারতে হচ্ছে। এবং ভারতের সরকার অথবা স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু সেই ট্রায়ালটি বাংলাদেশে দেওয়ার অধিকার সংরক্ষণ করেন না, কারণ এটি সেন্ট্রালি এই সিদ্ধান্ত হবে, অর্থাৎ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা তারা জয়েন্টলি এটি করবে। আমি বৈজ্ঞানিক জায়গাটা বলি। তাহলে ইতিমধ্যে আমরা জানি ভারতের দুটো ভ্যাকসিন, একটি হচ্ছে জাইডাস ক্যাডিলা যে কোম্পানি, আহমেদনগর গুজরাট বেস, তারা একটি ভ্যাকসিন থার্ড ফেজ ট্রায়ালে ইন করেছে, এবং ভারত বায়োটেক যে ভ্যাকসিনটি থার্ড ফেজ ট্রায়ালে নিয়ে যাচ্ছে সেটিও। আমরা ভাবলাম তাহলে কি আমাদের পররাষ্ট্র সচিব মহোদয় তিনি ভারতের ভ্যাকসিন বলতে কি জাইকোভ্যাক ডি অথবা ভারত বায়োটেকের ভ্যাকসিন তার কথা বললেন। এবং আমরা দেখলাম এটি বলার পরে তা কিন্তু সেই ব্যাপারটি স্বীকার করলেন না। এবং এরপরে আমরা বিষয়ের সাথে লক্ষ্য করলাম যে বলা হলো তারা সিনোভ্যাককে বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিচ্ছে। তার মানে কি দাঁড়ালো? আমরা মনে করছিলাম যে ভ্যাকসিন ট্রায়াল একটা শতভাগ বিজ্ঞান বিষয়, বিজ্ঞান ভিত্তিক একটি সিদ্ধান্ত, এবং এটি বিজ্ঞানের ভিত্তিতে নেওয়া হবে। এর মধ্যে যেন স্থানীয় মানে রিজিওনাল অথবা ইন্টারন্যাশনাল কূটনীতি অথবা রাজনীতি যেন ছায়া না ফেলে। যাই হোক, তারপরে আমরা মনে করছি যে আমরা এর থেকে সম্ভবত বেরিয়ে আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে সেই অনুযায়ী আমরা চলবো। এখানে আমাদের জন্য ঝামেলার জায়গা কোনটা? ইতিমধ্যে যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন, বাংলাদেশ তার সদস্য, এবং তারা বাংলাদেশকে 20% ভ্যাকসিন তারা 27 টাকা একটা নামমাত্র মূল্যে সরবরাহ করবে, এবং আরো 3% ভ্যাকসিন, শতকরা 3% ভ্যাকসিন তারা দেবে টেকনিক্যাল পিপল, অর্থাৎ যারা সরাসরি করোনা যুদ্ধের সাথে, করোনা ট্রিটমেন্টের সাথে যুক্ত হেডলাইন স্টাফ, ফ্রন্টলাইনারদের। তাহলে আমরা 23% পাবো নামমাত্র মূল্যে। কিন্তু এটা যদি আমরা নিতে যাই তাহলে আমাদের এটি জুন পর্যন্ত, 2021-এর জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমরা যদি এর আগেই কেনা শুরু করি তাহলে কিন্তু আমরা গ্লোবাল অ্যালায়েন্সের ভ্যাকসিনটি পাবো না। এটা একটি আমাদের জন্য একটি বিষয়। আমরা কি করব? আমাদের প্রত্যাশা, আমরা এদেশের সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা করছি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী, তারা নিশ্চয়ই এমন একটি উদ্যোগ নেবেন, চীন হোক, রাশিয়া হোক, অথবা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা হোক, অথবা মডার্না হোক, যে কোনো একটি কোম্পানি একাধিক কোম্পানির সাথে কথা বলে আগামী ডিসেম্বরের শেষ অথবা মধ্য জানুয়ারির পূর্বেই বাংলাদেশে যেন ভ্যাকসিনটি আনার ব্যবস্থা করেন। আমরা প্রত্যাশা করব
স্বল্প মূল্যে অথবা অর্ধেক মূল্যে হলেও এই ভ্যাকসিনটি যেন বাংলাদেশ সংগ্রহ করার জন্য প্রয়াসী হয়। এটি যেন কোভিড-19 প্রতিরোধের সময় যেরকম কথার কথা হিসেবে আমাদের বলা হয়েছিল তাদের 6 স্তরের প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, এরকম যেন কথার কথা হয়ে না দাঁড়ায়। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণের জায়গাটি ঢেলে চলে এসে মৃত্যু সংখ্যা কিন্তু কম নাই, যদিও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে শনাক্ত মানে টেস্টের অনুপাতে শনাক্তের সংখ্যা কমেছে। যদিও আমরা জানি যে টেস্টের কথা স্বাস্থ্য অধিদপ্তর যে টেস্টের সংখ্যার কথা বলছে সেখানে একটি ফাঁকি রয়েছে। ফাঁকিটা হলো এখানে বিদেশগামী যাত্রী যাদের রুটিন টেস্ট করতে হয় তাদের সংখ্যাও কিন্তু এখানে যুক্ত। এই সংখ্যাটি কম বেশি 15 মানে 1500-এর মতো। তাহলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের যে সংখ্যাটি বলা হয় সেখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করে 1500-কে বাদ দিই, তাহলে কিন্তু আমরা এখনো দেখব টেস্টের অনুপাতে শনাক্তের সংখ্যা কমেছে, কিন্তু অনেক বেশি কমে নাই। আর মৃত্যুর সংখ্যা, এই মৃত্যুটিও একটু কিন্তু ফ্যালাসি রয়েছে। সেটি হচ্ছে এই মৃত্যুর সংখ্যা যেটি বলা হয় এটি কিন্তু যতগুলো কোভিড-19 চিকিৎসাকারী হাসপাতাল রয়েছে সবগুলো জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হয় না, এবং একই সাথে কোভিড-19 উপসর্গ নিয়ে যারা মারা যায় তাদের এই মৃতদেহের শরীর থেকে কিন্তু নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় না। তার মানে আমরা বলতে পারি স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত সংখ্যাটি হচ্ছে একটি অংশ মাত্র, পরিপূর্ণ না। সব মিলে বলা যায় একটি অসতর্ক ঢিলেঢালা অবস্থার মধ্যে কোভিড নিয়ন্ত্রণের কাজ চলছে, কিন্তু আমরা তারপরেও আমাদের প্রত্যাশা কোভিড-19 ভ্যাকসিন সংগ্রহের ক্ষেত্রে যেন আমরা অত্যন্ত সিরিয়াস হই, এবং আমাদের সেই সিরিয়াসনেস কিন্তু অনেক মানুষের জীবন, কর্মদক্ষতা, ভোগান্তি এই থেকে অনেক মানুষকে বাঁচাতে পারে। এতে জাতীয় অর্থনীতি এবং জাতীয় স্বাস্থ্য অনেকটাই চাপ মুক্ত হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লিন ভাই। আমি আবার আসবো আপনার কাছে। আমি যাবো, আমাদের সাথে সংযুক্ত হয়েছে আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব নজরুল ইসলাম বাবু ভাই আমার সাথে সংযুক্ত হয়েছেন। আমি এখন যাবো বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জননেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাইয়ের কাছে। প্রিন্স ভাই অনেক তথ্য দিলেন, বিশেষ করে আমাদের দুজন ডাক্তার আজকের, বিশেষ করে ভ্যাকসিন নিয়ে। আপনারা বিএনপি আপনারা কি মনে করেন এই ভ্যাকসিন নিয়ে কি করা উচিত, সরকারের কি পরামর্শ রয়েছে আপনাদের? একটু আনমিউট করতে হবে কাইন্ডলি প্রিন্স ভাই। ধন্যবাদ আজকের এই ভার্চুয়াল আলোচনায় আমাকে ঢাকা থেকে সংযুক্ত করার জন্য, এবং একই সাথে যারা এখানে আলোচক হিসেবে রয়েছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনারা আজকে যে শিরোনামটি করেছেন যথার্থই, যে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে যে বিশ্বজুড়ে যে একটা রাজনীতি বা টিকা যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের একটা খুব ভালো সময় কিন্তু আপনি এই টপিকসটি নিয়ে আজকে হাজির হয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে ডাক্তার সাহেব বলে গেলেন যে আসলে ঠিক বাংলাদেশে কিন্তু আজকে করোনা ভাইরাসের সংখ্যা দিন দিন বাড়ছে, সারা বিশ্বেই বাড়ছে। এখানে আমরা ব্রিটেনের ব্যাপারে শুনলাম, লন্ডনের ব্যাপারে শুনলাম, সেখানে আপনার সরকার সেই নতুন করে বাড়ার জন্য তারা এখন মানে অলরেডি তারা পদক্ষেপ নিতে শুরু করেছে। আগে যেখানে 30 জন একসাথে থাকতে মানে সমবেত হতে পারতেন, সেখানে এখন 6 জন হতে পারছেন। অর্থাৎ আস্তে আস্তে তারা কিন্তু আবার পুরনো সেই বিচ্ছিন্নতা বা যে সামাজিক যে দূরত্ব বা লকডাউন এর মধ্যে কিন্তু তারা যাচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, আমরা কিন্তু সরকারের মধ্যে সেই কোনো প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি না। যদিও প্রতিদিনই আমাদের এখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। সরকার একটা পরিসংখ্যান দিচ্ছে, এই পরিসংখ্যানের উপরে প্রথম থেকেই জনগণের যেরকম আস্থা নাই, এখন তো আরো বেশি নাই। তো কিন্তু আমরা পারিপার্শ্বিক বা আমাদের আশেপাশে যা আমরা দেখছি, এটা কিন্তু আমরা খুব মানে অ্যালার্মিং একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে। বিশেষ করে বিশেষজ্ঞরা আন্তর্জাতিক পর্যায়ে বা দেশীয় বা আঞ্চলিক পর্যায়ে বিশেষজ্ঞরা এর আগে বলেছিলেন যে যখন এই শীত মৌসুম আসা শুরু করবে তখন কিন্তু এটা আরো বাড়তে পারে, কারণ শীতের মধ্যে ঠান্ডার মধ্যে এই ভাইরাসটা নাকি বেশি সংক্রমণ ঘটে। কিন্তু আমরা দেখছি আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই আপনার কুয়াশা পড়া শুরু করবে, ঠান্ডা পড়া শুরু করবে। সেখানে কিন্তু সেই আগাম যে প্রস্তুতি নেওয়া দরকার সরকারের বা প্রশাসনের, সেই আগাম প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি না। এটা অত্যন্ত অ্যালার্মিং একটা সিচুয়েশন এই বিষয়ে। আর একটু ভ্যাকসিনের ব্যাপারে বলছেন যে আসলে বর্তমান সময়ে মানে বিশ্বের সবচেয়ে আলোচিত যে বিষয় সেটা হচ্ছে করোনা ভ্যাকসিন। সবচেয়ে বড় যে জিজ্ঞাসা মানুষের
যে কোনো দেশেরই হোক, সেটা জিজ্ঞাসা হলো এই ভ্যাকসিন কবে আবিষ্কার হবে, কবে আমরা পাবো, কবে আমরা প্রয়োগ করব, কে আগে পাবে, কে কাকে দিবে, এই জিজ্ঞাসাগুলো কিন্তু মানুষের মনের মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে সারা বিশ্বেই, শুধু বাংলাদেশে নয়। তো ভ্যাকসিন শুধু আমি মনে করি যে আবিষ্কারের মধ্যে কিন্তু এটা আজকে সীমাবদ্ধ নয়, এর সাথে অনেক কিছু আন্তর্জাতিক রাজনীতি, আপনার আঞ্চলিক রাজনীতি, লোকাল রাজনীতি, এবং এর মধ্যে যে আমাদের ধরেন সমাজনীতি, রাষ্ট্রীয় যে যোগাযোগ, একে অপরের সাথে সম্পর্ক, এগুলো অনেক কিছু কিন্তু মানে জড়িত হয়ে আছে। এখন কে কে কার আগে আবিষ্কার করবে এটার যেরকম একটা প্রতিযোগিতা আছে, সেরকম কে কার আগে বাজার দখল করবে সেটারও কিন্তু একটা প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতার মধ্যে আমরা যারা বাংলাদেশের মতো দেশ, যারা তাদের কি অবস্থা হবে সেটা কিন্তু, এটা নিয়ে আমরা খুব চিন্তিত। আমরা প্রতিদিনই আমরা টিকা নিয়ে কিন্তু নতুন নতুন তথ্য পাচ্ছি। আমরা এই পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে যে খবর এসছে তাতে দেখা যায় যে 202টি টিকার কিন্তু তৈরি হয়েছে, কিন্তু বিশ্ব যে স্বাস্থ্য সংস্থা তারা বলছি 27টি টিকা ট্রায়ালে আছে। এখন এই ট্রায়াল কিভাবে কোথায় হচ্ছে সেটা আমরা সকলেই জানি। এখানে একটু আগে শুনলাম যে চীন জুলাই মাসে আমাদেরকে সেই ট্রায়ালের প্রস্তাব দিয়েছিল, আমরা সেটা কিন্তু গ্রহণ করি নাই। কিন্তু আমরা ভারতের ট্রায়ালের কথা বলছি, ভারত কি নিজে উৎপাদন করছে না কোনো সংস্থার সাথে যৌথভাবে করছে? ভারত এটা আমাদেরকে বলার কে? এখানেও কিন্তু একটা আঞ্চলিক মুরব্বিয়ানা বা দখলদারিত্বের একটা ব্যাপার রয়েছে, কিন্তু সরকারকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যে কি করবে। আমরা বাংলাদেশের জনগণ যেটা মনে করে যে এই ভ্যাকসিন সবার আগে আমরা কিভাবে পেতে পারি সেই জন্য আমাদের কাজ করতে হবে, এর জন্য সরকারকে দায়িত্ব দিতে হবে, সরকারকে যোগাযোগ বাড়াতে হবে। এই যে সকল দেশ আপনার মানে এটা ভ্যাকসিন উৎপাদন করছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখতে হবে, যেসব গবেষণা প্রতিষ্ঠান এটা নিয়ে কাজ করছে তাদের সাথে আপনার মানে যোগাযোগ রাখতে হবে, যেসব মানে এটা নিয়ে একটা জোট গঠন হচ্ছে বা একটা অ্যাসোসিয়েশন হয়েছে এদের সদস্য হতে হবে। এবং আমাদের মূল কথা হলো রাজনীতি বড় বিষয় না, রাজনীতির মধ্যে আমরা ঢুকতে চাই না, কিন্তু আমরা ভ্যাকসিনটা আগে চাই এবং এইটা সরকারেরই দায়িত্ব এই কাজটা করতে হবে। আমরা জানি যে বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, তারা মনে করে, তারা গর্ব সহকারে বলে যে ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক, চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক, কারোর সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক, কারোর সাথে মধুর সম্পর্ক, কারোর সাথে উচ্চ মাত্রার সম্পর্ক, কেউ কেউ আবার সরকারের সাবেক মুরব্বী। তো সেইগুলো যারা এইসব উৎপাদন করছে তাদের যেসব দেশ বা প্রতিষ্ঠান তাদের সাথে সরকারের সম্পর্ক নাকি এরকম। তাই যদি হয়ে থাকে তাহলে তো বাংলাদেশ সবার আগে এটা পাওয়ার কথা, তা আমরা পাবো কিনা সেটা একটা বড় বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ভ্যাকসিনটা আমাদের বাংলাদেশের মানুষকে অবশ্যই এটা বিনা পয়সায় দিতে হবে এবং সেখানে সরকারের ভর্তুকি দিয়ে হলেও সেটা করতে হবে এবং বিতরণটাও সরকারকে যথাযথভাবে করতে হবে। এই করোনাকালীন সময় আমরা এই চিকিৎসা সরঞ্জাম বলেন বা অন্যান্য বিষয় নিয়ে যে দুর্নীতি দেখেছি, লুটপাট দেখেছি, যে অনিয়ম দেখেছি, অব্যবস্থাপনা দিয়ে দেখেছি, ত্রাণ বিতরণ নিয়ে যে লুটপাট দেখেছি, যে দলীয়করণ দেখেছি, অব্যবস্থাপনা দেখেছি, এখানে কিন্তু আমরা শঙ্কিত। আমরা এই করোনার ভ্যাকসিন নিয়ে আমরা এগুলো দেখতে চাই না, সেই জন্য আগের থেকেই এটা প্রস্তুতি রাখতে হবে এবং এখন থেকে নিতে হবে। এখন আমরা শঙ্কিত, সরকার এই করোনার ভাইরাসে আসার আগে বলেছিল আমাদের সব প্রস্তুতি আছে, কিন্তু তাদের কোনো প্রস্তুতি নাই, তাদের ফোকাস ছিল কিন্তু অন্য একটি উৎসবকে কেন্দ্র করে। এখনো সরকার বলছে হ্যাঁ আমাদের প্রস্তুতি আছে, কিন্তু আমরা কিন্তু কাগজে কলমে বলেন বা লিপ সার্ভিসেই বলেন কোনো প্রস্তুতি কিন্তু আমরা সরকারের দেখতে পাচ্ছি না। সরকার তার অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হবে, কিভাবে আপনার আবার চাঙ্গা হবে সেটা নিয়ে ব্যস্ত, সেটাও দেখতে হবে, কিন্তু মানুষকে বাঁচাতেও হবে। এই মানুষ যদি না বাঁচে তাহলে কিন্তু আমি অর্থনৈতিক উন্নয়ন করতে পারবো না, মানুষকে আমরা কর্মযজ্ঞের মধ্যে নিতে পারবো না, উন্নয়ন উৎপাদনের দিকে দেশকে নিয়ে যেতে পারবো না। এই বাস্তবতায় আমাদেরকে ফিরে আসতে হবে। সেই জন্য আমি বলবো যে এই যে করোনার সময় যে আমাদের অব্যবস্থাপনা ছিল সেগুলোকে মাথায় রেখে সেই সব অভিজ্ঞতার আলোকে এই ভ্যাকসিন মানে আনা বা মানুষের কাছে দেওয়া এবং এই যে ক্রয় এবং সেটার যে বিতরণ ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা রাখতে হবে এবং যারা এটা নিয়ে কাজ করেন, বিশেষজ্ঞ চিকিৎসক বা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যাদের মানে ভূমিকা রাখার সুযোগ আছে তাদেরকেও এখানে আপনার সম্পৃক্ত করতে হবে, তাদের বক্তব্য মতামতকে আমলে নিতে হবে এবং এই বিতরণটা যেন আমি আগেই বলেছি অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিনা পয়সায় এটা পাওয়ার মানে আছে, অধিকার আছে। এর আগে ধরেন
আমি এর আগেও কোন একটা টক শোতে বলেছিলাম, এর আগে যখন নতুন নতুন টিকা, এই যে আপনার কলেরা বা অন্যান্য বিষয় টিকাগুলো আসলো, তখনও কিন্তু বিভিন্ন সরকারের সময় আমরা দেখি যে এটা বিনামূল্যে কিন্তু এটা দেওয়া হয়েছে। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেও বাচ্চাদের সেই টিকা বিনামূল্যে সে সময় দেওয়া হয়েছিল। তো এখনো আমরা বলবো সরকারকে যে এইগুলা বিনামূল্যে যেন দেওয়া হয় এবং বিতরণে যেন কোনো অনিয়ম না হয়। সেই জন্য প্রয়োজনে সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে এই বিতরণটা যেন যথাযথভাবে হয়। সরকারের প্রতি আমাদের এইটাই অনুরোধ থাকবে। আরেকটি বিষয় আমি এখানে দৃষ্টি দিতে চাই, যে আজকে যে আঞ্চলিক যে রাজনীতি চলছে, সেই আঞ্চলিক রাজনীতিতে আমি কার পিছে যাব বা কার সাথে থাকবো, সেটার থেকেও বড় প্রশ্ন হচ্ছে আমার এই টিকা সংগ্রহ করা, এবং সেই টিকা যেটা সংগ্রহ করব সেটাও যে আপনার যথাযথ বা এটা যে আপনার যুগোপযোগী অথবা কার্যকরী কিনা, সেটাও আমাকে কিন্তু নিশ্চিত করতে হবে। আজকে এই যে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, ভারত বলেন বা অন্যান্য দেশ বলেন, তারা যে ভ্যাকসিন গুলো উৎপাদনের কথা বলছে, সেগুলো আসলে কতটা কার্যকরী সেটাও কিন্তু আমাকে নজর দিতে হবে। এবং সবচেয়ে বড় বেশি যেটা এই মুহূর্তে নজর দেওয়া প্রয়োজন, সেটা আমি মনে করি যে করোনার যে নতুন ওয়েভ একটা সৃষ্টি হচ্ছে সারা বিশ্বেই। এই যে ব্রিটেনের কথা শুনলাম, আমি গত পরশুদিন আমেরিকার কথা শুনেছি যে এই শীত যখন নামছে আস্তে আস্তে, সেখানে তো একটু শীত পড়া শুরু করেছে ব্রিটেনে। সেখানেও কিন্তু আমি শুনছি যে মানে বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমাদের দেশেও শীত আসার আগেই আমাদের সেই প্রস্তুতিগুলি থাকা প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ প্রিন্স ভাই। আমি একটু অনুরোধ করবো আমাদের অতিথিদেরকে, আপনারা যদি একটু কাইন্ডলি শেয়ার করেন তাহলে আমাদের দর্শকরা দেখতে পাবে, অনেক দর্শকরা। আমি যাবো এখন আমাদের মাননীয় সংসদ সদস্য, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জনপ্রিয় রাজনীতিবিদ জনাব নজরুল ইসলাম বাবু ভাই গেছে। বাবু ভাই অনেক প্রশ্ন রেখেছেন প্রিন্স ভাই, আমি আর নতুন প্রশ্ন রাখতে চাই না, একটু বলেন যে আপনারা তো সরকার বিভিন্ন কাজ করছে কোভিড-19 নিয়ে, এবং আমরা জানি টিকা আনারও বিভিন্ন উদ্যোগ নিয়েছে, একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই যা বলেছেন সেটা তো তিনি জানেন, উনি তো কোনো কাজ করেছি উনি বলেন নাই, আমরাই শুধু বলি আমরা কাজ করেছি, অন্যরা তো বলতে চান না। কারণ কাজ করতে হলে কাজ দেখার জন্য একটা সময় লাগে, প্রিন্স ভাইদের সেই সময় এখন নাই, কাজ যে দেখবেন সেই সময়টাও নাই, যার কারণে অনেক কিছু ওনারা দেখেন না। তা আমি যেটা বলবো সেটা হলো, আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন সূত্রপাত, এখানে করোনা নিয়ে যে আলোচনা দীর্ঘমেয়াদী আমরা করেছি, বারবারই বলেছি যে বাংলাদেশকে এখন পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তারপরেও আমাদের যে চিন্তা, এখন যে ভাইরাসের বিষয়টা যেভাবে ছড়িয়ে পড়েছে, এখন ভ্যাকসিনের কথা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। তবে আমি ড্যাম শিওর যে যদি ভ্যাকসিন বের হয় তাহলে বাংলাদেশ কেন পাবে না, সেই সংশয় কেন আমাদের প্রিন্স ভাইদের থাকে আমি বুঝি না। বাংলাদেশ কখনো কিন্তু এরকম হয়নি যে বাংলাদেশকে বাদ দিয়ে অনেকে অনেক কিছু করে ফেলেছে। অনেক দেশ বাংলাদেশকে বাদ দিয়ে, ওই ভারত বা চীন কি করে ফেলেছেন আমি জানি না, কিন্তু আমি এইটা জানি যে ভারত আমাদের বন্ধু না কি সেটা না, আমাদের আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের একটা সুনাম রয়েছে, আমরা নত জানু নই, আমরা আন্তর্জাতিকভাবে কূটনৈতিক বিশ্বে আমরা বন্ধুত্ব বজায় রাখতে সক্ষম হয়েছি। এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রত্যাশা এবং আমাদের সাংবিধানিক ভাবেও স্বীকৃত। সকলের সাথে আমাদের বন্ধুত্ব, শত্রুতা নয়, শত্রুতা আমরা চাই না। সুতরাং বন্ধুত্ব যদি ধরে রাখতে পারি তাহলে যে কোনো সুবিধা অসুবিধায় শেয়ার করতেও কেউ কোনো সমস্যা মনে করে না। সেই কারণেই আমরা সবার আগে ভ্যাকসিন পাবো পার্শ্ববর্তী দেশ হিসেবে, সেটা ভারত থেকে আমরা আশা করতেই পারি। চীন যদি বের করেন বন্ধুত্ব বজায় রাখার লক্ষ্যে, ওনারাও আমাদেরকে ভ্যাকসিন বিনা পয়সায় দেন, আর যেভাবেই দেন পৃথিবীর অন্য দেশ থেকে আগেই আমরা গ্রহণ করতে পারবো। এই বিশ্বাস তো আমাদের রয়েছে, সরকারের রয়েছে। সরকারের শ্যাডো হিসাবে বিরোধী দলের যারা থাকেন ওনারা তো নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন কূটনৈতিকভাবে বাংলাদেশ কোথাও তো পিছিয়ে যাননি যে এত সংশয় থাকতে হবে। সংশয়ের কোনো কারণ নেই। সারা পৃথিবী যখন আক্রান্ত,
তখন বাংলাদেশ আক্রান্ত হয়েছে। সারা পৃথিবী যখন ক্ষতিগ্রস্ত তখন বাংলাদেশ কম ক্ষতিগ্রস্ত। সারা পৃথিবী যখন মোকাবেলা করতে সক্ষম অনেক পরে, বাংলাদেশ অনেক আগে। সুতরাং বাংলাদেশের নাগরিক হিসাবে, জাতীয় সংসদের সদস্য হিসাবে শুধুমাত্র নয়, একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের কারণেই পৃথিবীর যে দেশই ভ্যাকসিনটা বের করুক আমরা ইনশাল্লাহ পাবো। এবং যেটা বলেছেন প্রিন্স ভাই বিনামূল্যে, কখন সরকার বলেছেন যে টাকা দিয়ে নিতে হবে? আমরা তো বলি নাই। সুতরাং বিনামূল্যে আমরা দাবি করলেও আমরা দিব, আর দাবি না করলেও বিনামূল্যেই যাবে। এই বিনামূল্যে শব্দটাকে এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বিনামূল্যে যে দেশের মানুষ, যে সরকার বই দিতে পারে প্রত্যেকের হাতে হাতে, সেখানে তো ভ্যাকসিনের বিষয়টা একদম স্বাভাবিক। মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ওই দিক থেকে অনেক দূরে এগিয়ে। বিশ্বের যত রাষ্ট্রনায়ক রয়েছেন, সফল রাষ্ট্রনায়কের খাতায় যেহেতু তার নাম, তিনি তার ভালোবাসা, স্নেহ, মমতা সবকিছু জড়িয়ে এদেশের প্রতিটি মানুষের প্রতি তার যে দরদ, সেটার প্রতিফলন শুধু ভ্যাকসিন দিয়ে নয়, সবকিছুতেই রয়েছে, ভবিষ্যতেও থাকবে আমি আশা করছি। হ্যাঁ বাবু ভাই, ধন্যবাদ বাবু ভাই। আমি যাব এখন আমাদের সাংবাদিক নিখিল ভদ্র কাছে। আপনি কি বলতে, যদি আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকে আপনার আজকে অনুষ্ঠান, বা আমাদের দর্শকদের কোনো প্রশ্ন থাকে? ধন্যবাদ রূপক দা। বাবু ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে সরকারের পরিকল্পনার কথা। আমরাও প্রত্যাশা রাখতে চাই যে আসলে জনগণ বিনামূল্যে ভ্যাকসিন পাবে, কারণ এখনো সরকারের পক্ষ থেকে এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি, আর সুস্পষ্ট ঘোষণা দেওয়ার এখনো সময়ও আসেনি, কারণ ভ্যাকসিন আমদানি বা ভ্যাকসিন উৎপাদনের এখনো চূড়ান্ত পর্যায়ে কোনোটাই পৌঁছায়নি। আজও সংসদে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনিও বিস্তারিত বলেছেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা এই করোনা মোকাবেলায়, কিন্তু সেইখানে এই ভ্যাকসিন আমদানির বিষয়টি বা আমাদের উৎপাদন কোন অবস্থায় আছে সেটি বিষয়ে কথা আসেনি। আমার মনে হয় এখানে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক আছে, বিদেশ থেকে আমদানির কথা আমরা বলছি, তারা হয়তো বলতে পারবেন যে আমরা কোন পর্যায়ে আছি, আমরা আদৌ এটা ভবিষ্যতে উৎপাদন করতে পারবো কিনা। আরেকটি যে বিষয়, সেটি জনগণের আগ্রহ, সেটি হচ্ছে যে ইতিমধ্যে গণমাধ্যমে খবর এসেছে যে বাংলাদেশেও দ্বিতীয় পর্যায়ে অনেকে করোনা আক্রান্ত হচ্ছে। সেটা কতটুকু সত্যি বা এক্ষেত্রে কি সতর্কতা নেওয়া দরকার, সেটি যদি আমাদের বিজ্ঞ আলোচকরা বলেন। আর একটি বিষয় গণমাধ্যম কর্মী হিসাবে আমার আহ্বান, সেটি হচ্ছে যে নমুনা পরীক্ষা নিয়ে। এই নমুনা পরীক্ষাটি বোধহয় আমাদের অব্যাহতভাবে করা দরকার, এবং আরো বেশি মানুষকে কিভাবে করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ নিখিল ভদ্র, ধন্যবাদ কথা জানাচ্ছি। আমি যাব আমাদের ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সংযুক্ত ডাক্তার সোহেল আল মামুন ভাই। মামুন ভাই, আমরা যেটা বিভিন্ন মিডিয়া দেখতে পেয়েছি, বিশেষ করে ইউকে তে, বিশেষ করে অনেকেই বলছেন বা অনেক মিডিয়াতে চলে আসছে যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আবার বাড়তে পারে, এবং ইভেন কি বলা হচ্ছে যে 80,000 মানুষ ইউকে তে মারা যেতে পারে। এবারে আপনার কি বলবেন? আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে কি করা উচিত এই কোভিড-19 এর? থ্যাংক ইউ রূপক দা এগেইন। আসলে এটা খুব কঠিন এই বিষয়টা ম্যানেজ করা, এবং এই করোনা ভাইরাসটাকে ট্যাকেল দেওয়া সব দেশের জন্য এবং পৃথিবীর সব জায়গায়। তো সেভাবেই ইউকে গভর্নমেন্টও চেষ্টা করতেছে সর্বোচ্চ। এরা আপনার দেখতে পারি প্রায় কিছুদিন পর পরই নিয়ম চেঞ্জ করতেছে, কিছুদিন পর পরই পলিসি চেঞ্জ করে। এগুলো প্রয়োজনই করতে হয়, কিছু করার নাই। তারপরেও যেটা দেখি যে প্রিপারেশনটা যতটুকু সম্ভব, যে দেশের পক্ষে লজিস্টিক সাপোর্ট যতটুকু থাকে সেভাবে নিয়েই সব দেশে গভর্নমেন্টই করতেছে এটা। এবং হ্যাঁ, এটা আসলে ঠিকই যে এটা যে কতদিন থাকবে এটা আমরা কেউ জানি না এটা, এবং এটার মধ্যে দিয়ে চলতে হবে এটা। এবং ইউকের গভর্নমেন্টের যারা যে জিনিসটা এক্সপেক্ট করতেছে, সেকেন্ড ওয়েভের যেটা দেখা দিচ্ছে, সামনে শীত চলে আসতেছে, আসলে ব্যাপারটা আসলে খুবই ভয়াবহ। কিন্তু যে কত মানুষ মারা যাবে এটা কিন্তু আসলে এখনই বলা ডিফিকাল্ট যদিও, কিন্তু কম যে হবে এটা কিন্তু মনে হচ্ছে না। এটা আমার কিন্তু এটা এটা আস্তে আস্তে হবে। প্রথম দিকে ফেজটা ছিল হঠাৎ করে বেশি হয়ে গেছে, তো এই জন্যই অনেকে ভয় ছিল, নাম্বারটা হঠাৎ করে বেড়ে গেছে। এখন যেটা হবে
এটা আস্তে 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 হবে, এটা চলে যাবে না, আস্তে আস্তে এটা ডেথ রেটটা থেকে যাবে, এটা এটা অনেক দিনই সোহেল চলবে ভাই, এটা। সোহেল ভাই, আপনার হসপিটাল অবস্থা কি? আমরা তো কোভিড-19 এর দায়িত্ব প্রাপ্ত, দেখে আমরা কাজ আমাদের করতে। আমাদের হসপিটাল এই মুহূর্তে, আমরা জানি যে টোটাল ইংল্যান্ডের ডেথ রেট কমে আসছে। সুতরাং আমাদের হসপিটাল যেটা হচ্ছে আর কি, যে সবগুলো যে কোনো পেশেন্ট হসপিটালে আসলেই সবাই টেস্ট করে, যেটা কোভিড পজিটিভ না নেগেটিভ। টেস্ট করার পর নাম্বারটা কিন্তু অনেক কম, কিন্তু এখনই পুরা দমি কোনো আলাদা করে কোভিড যে ওয়ার্ড যেটা ওপেন করা দরকার ছিল, ওটা কিন্তু কোভিড ওপেন করি নাই আমরা। কারণটা হচ্ছে যে অত পেশেন্ট নাই কিন্তু এখন, অত কেসের সংখ্যা বাড়তেছে ঠিক আছে, কিন্তু হসপিটালে ভর্তি করার মতো ওরকম কিন্তু পেশেন্ট হয় না এখনো। এই জন্য আমাদের হসপিটালে এখনো প্রিপারেশন নেওয়া আছে, অনেকগুলো ওয়ার্ড ওপেন করবে তারা কোভিড এর জন্য, এখনো ওপেন করে নেই এখনো এটা। বিশেষ করে আমাদের হসপিটালে লয়াল ওল্ডহাম হসপিটালে যেটা বলছে, যেটা যে আগে থেকেই অনেকগুলো মানুষকে একসঙ্গে টিম করে রাখা হয়েছে, তার মধ্যে আমি একজন। আমাকে বলা হয়েছে যে আমাদের সেকেন্ড সার্জ হবে, আপনি কিন্তু আমাদের টিম হিসেবে কাজ করবেন একসাথে, আমরা সবাই একসাথে রোটা করে কোভিড পেশেন্ট দেখবো, একটার পর একটা দেখবো। আমরা বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, যখন যেটা হবে আমরা চলে আসি, তো সঙ্গে গ্রুপে আসি। কিন্তু এখনো ওরকমই একদম আগে, বিশেষ করে যখন আমি এই টেমসের হসপিটাল ছিলাম, তখন কোভিড এর পেশেন্টের সংখ্যা ছিল অনেক বেশি, তখন ছিল, তখন পুরো একাই চালাতাম ওয়ার্ড। এখন ওরকম পেশেন্ট নাই, কিন্তু এখন পেশেন্ট সংখ্যা খুবই অল্প। তো সেকেন্ড ওয়েভের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছি, হয়তো বা হবে না, হয়তো বা হতেও পারে খুব শীত আসলে, প্রিপারেশন নিচ্ছি ওটার বিষয় আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষজন এখনো অনেক সাহস হয়ে গেছে, তারা জিনিসটা বুঝতে পারতেছে, কিন্তু যে জিনিসটা সবাই ইগনোর করতেছে, যে সবাই ভাবতেছে যে এটা আমাদের কিছু হবে না, বা যেভাবে আসি এভাবে চলি। আমার যেটা মনে হয় যে সবারই উচিত, যতগুলো গভর্নমেন্ট, যে দেশের গভর্নমেন্ট যতটুকু সুবিধা দিচ্ছে, সেই সুবিধাগুলো মেনে সবাই নিজ দায়িত্বে জিনিসগুলোকে এগিয়ে আসা উচিত, এবং নিজের কথা চিন্তা করে, নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে, নিজের ফ্যামিলির কথা চিন্তা করেই যতটা সম্ভব প্রিকশন নেওয়া উচিত। এবং ভ্যাকসিন যদি এর মধ্যে বের হয়ে যায়, যেটা যে দেশ থেকে আসুক, যেভাবে আসুক, চেষ্টা করা উচিত সেগুলোকে ভ্যাকসিন নেওয়া এবং যতটা সম্ভব প্রোটেকশন নেওয়া আর কি। ধন্যবাদ সোহেল ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত সময় দেওয়ার জন্য। আমি যাবো ডাক্তার লেলিন চৌধুরী কাছে। লেলিন ভাই, আপনি শুনলেন ইংল্যান্ডের বাস্তবতা। যদি বাংলাদেশে আবার সেই কোভিড-19 আবার মানে বাড়ে শীত আসলে, তাহলে তো বাংলাদেশে এখন লোকজন মানছেই না। আমরা জানি যে গত 1 তারিখ থেকে গাড়ি ঘোড়া খুলে দেওয়ার পর এখন ট্রাফিক জ্যাম। আজকে আমার অনুষ্ঠানের অতিথি, আমি ফোন করছি অনুষ্ঠানের আগে, বলছেন আমি ট্রাফিক জ্যামে আছি, বসে আছি। এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তো কি বলবেন লেলিন ভাই, কি করা ধন্যবাদ। দরকার? দেখুন, শীতকালে দ্বিতীয় ঢেউ বা দ্বিতীয় ধাক্কা আসবে, আমরা বাংলাদেশে এই বিষয়টা আসলে এখন ভাবতে পারছি না। এই কারণেই যে আমরা এখনো প্রথম ধাক্কা, যেটা প্রথম ফার্স্ট ওয়েভ, সেটাকেই আমরা থামাতে পারিনি। পৃথিবীর অধিকাংশ দেশে যেটি হয়েছে, করোনায় এসে মানুষজন সংক্রমিত হচ্ছে এবং তাকে নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করার কার্যক্রম, বিজ্ঞান ভিত্তিক কার্যক্রমগুলো জারি থাকতো। এবং আমরা দেখেছি অধিকাংশ দেশগুলিতে যারা নিয়ন্ত্রণের কাজটি ঠিক মতো করতে পেরেছে, 3 মাসের মধ্যে এটি নিম্নগামী হয়ে, যেটি ম্যানচেস্টারে আমাদের ডক্টর সোহেল বললেন সেরকম হয়েছে, অনেক কমে গিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই যে নিম্নগামী হওয়ার ব্যাপারটা আমাদের 6 মাস প্রায় চলছে, 6 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমরা কিন্তু সেরকম নিয়ন্ত্রণমূলক কার্যক্রমকে জারি রেখে করোনাকে নিয়ন্ত্রিত করতে পারিনি। তার মানে দ্বিতীয় ওয়েভের কথা ভাবার দরকার নাই আমাদের, আমরা প্রথম ওয়েভ নিয়ে এখনো হিমশিম খাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটা, যেটি আমাদের প্রিয়জন সাংবাদিক নিখিল ভদ্র বললেন, যে বাংলাদেশের করোনা, বাংলাদেশের গ্লোব বায়োটেক একটি করোনার ভ্যাকসিনের ঘোষণা দিয়েছিল, আমরা উৎসাহিত হয়েছি, কিন্তু তারপরে এর কার্যকারিতা, ট্রায়াল ইত্যাদি বিষয়ে কিন্তু আমরা জানি নিয়মিত আমাদেরকে জানানো হচ্ছে না। ফলে বাংলাদেশের গ্লোব বায়োটেকের ভ্যাকসিন নিয়ে যে আশাবাদের সূত্রপাত ঘটেছিল, তার যে ক্রম বিকাশটা কিন্তু আমরা লক্ষ্য করি নাই বলে আমাদের মধ্যে এক ধরনের হতাশার জায়গাটি এসে, এটি ব্যাপার। আরেকটি প্রশ্ন প্রিয় নিখিল ভদ্র করেছেন, সেটি হচ্ছে যে কারো কারো একবার মানে 2বার বা ততোধিকবার করোনা হচ্ছে। এই ক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখি, দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা দেখা গিয়েছে, বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয়েছে। কিন্তু বাংলাদেশে যে ঘটনাগুলো দেখা গিয়েছে সেটা কিন্তু এরকম যে একজন মানুষের করোনা হলো, 14 দিন 15 দিন পরে সে টেস্ট করলো, তার করোনা আবারও পজিটিভ।
1 মাস পরে করলো টেস্টে আবারও পজিটিভ। এই ক্ষেত্রে যে ফ্যালাসি সেটি হচ্ছে যে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে 14 দিনের পরে সাধারণত মানে উপসর্গ দেখা দেওয়ার 14 দিন পরে মানুষটি করোনা মুক্ত হয়ে যায়। কিন্তু কখনো কখনো এই ভাইরাসের যে শরীরের কিছু অংশ, অবশিষ্টাংশ মানুষের আক্রান্ত ব্যক্তির শরীরে থেকে যায়। সেটি থেকে যাওয়ার কারণে কিন্তু 15 দিন অথবা 1 মাস অথবা 1.5 মাস পরে টেস্ট করলেও অনেক সময় পজিটিভ আসে। এই পজিটিভ টেস্ট কিন্তু রোগ সংক্রমণকে বোঝায় না, এটি মাথায় রাখতে হবে। এই কারণেই আমরা বলি টেস্টটি পজিটিভ না নেগেটিভ এটার ব্যাপারে যে ডাক্তার চিকিৎসক তাকে দেখছে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। আরেকটি বিষয় বলে রাখি, যেমন ধরেন কেউ কেউ বলেন যে আমি টেস্ট করলাম, প্রথমে পজিটিভ আসলো, আমি 7 দিন বা 10 দিন পরে আবার টেস্ট করলাম, ওটা নেগেটিভ আসলো, তার 14 দিন পরে আমি করলাম আবার সেটি পজিটিভ আসলো, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানেও একটা ব্যাপার পরিষ্কার করে রাখি, সেটি হচ্ছে যে পদ্ধতিতে করোনার পরীক্ষাটি হয় RT-PCR পদ্ধতি আমরা বলি, এই পদ্ধতিতে যদি ইউরোপীয় স্ট্যান্ডার্ডে মানে ডক্টর সোহেল যেখানে জব করেন, যে দেশে আছেন, সেই দেশের মান অনুযায়ী যদি করা হয় তাহলে 67% সঠিক রিপোর্ট দেয়, অর্থাৎ 33% রিপোর্ট তারা ঠিক মতো শনাক্ত করতে পারে না। আর বাংলাদেশে করোনা টেস্টের যে মান নিয়ন্ত্রণ আজকের দিন পর্যন্ত আমি যতদূর জানি সেই মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। ফলে এই অবস্থায় বাংলাদেশে করোনার যে পরীক্ষাগুলো হয় এটির সঠিকতা অ্যাকিউরেসি 50 থেকে 60 ভাগের বেশি হবে না, সর্বোচ্চ 60 ভাগ হতে পারে। আমাদের অনেক বন্ধু কৌশলে বলেন 60 ভাগের কম। তার মানে যে মানুষটির প্রথমে 4 দিন পরে টেস্ট পজিটিভ এসেছিল, 7 দিন পরে যখন নেগেটিভ আসতো, তার মানে আমরা বলি যখন টেস্টটি পজিটিভ আসে এটা পজিটিভ, কিন্তু নেগেটিভ আসলেই এটি শতভাগ নেগেটিভ ভাবার দরকার নাই, দ্বিতীয় অথবা তৃতীয় টেস্টে যদি সেটি কাউন্টার চেক করা না যায়। এভাবেই কিন্তু ধরা গেল দ্বিতীয়বার যে চেকটি করা হয়েছিল শতকরা 60-এর মধ্যে পড়ে নাই, শতকরা 40 মানে নেগেটিভের মধ্যে পড়েছিল, ফলে সেটা নেগেটিভ এসেছিল। এই কারণে এগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার বা ভীত হওয়ার সন্ত্রস্ত হওয়ার কারণ নাই। যে চিকিৎসক রোগীটিকে দেখছেন তিনি ভালো মতো বুঝিয়ে দেবেন। সব মিলে একটি বিষয় আমাদের একটু মনে রাখা দরকার, করোনা ভ্যাকসিন আমরা বিনামূল্যে পাবো কি মূল্য দিয়ে পাবো না এই আলোচনাটি আসলে নেই, কারণ আমরা করোনা ভ্যাকসিন মূল্য দিয়েই পাবো। বিনামূল্য শব্দটি অত্যন্ত মানে অহেতুক ব্যবহার, কারণ সরকার যে ভ্যাকসিনটি কিনবেন বাইরের দেশ থেকে এটি জন অর্থেই কিনবেন, আমার আপনার সবার অর্থেই কিনবেন। অতএব এটাকে বিনামূল্য বলে যেমন মহৎ হওয়ার কোনো অভিধা নাই, আর দাবি করারও কোনো দরকার নাই, কারণ আমরা চাইবো জনগণের টাকায় জনগণকে দেয়া হোক। তাহলে যেটি আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে চেতনা এবং মুক্তিযুদ্ধ প্রসূত যে আমাদের সংবিধান তার চেতনা কিন্তু এটাই। অতএব আমি মোজাম্মেল বাবুর সাথে অবশ্যই একমত হব যে এই দাবিটা করার জায়গা না, যদি অর্থ আরোপ করতে যায় তখন আমরা প্রতিরোধ করব, এটাই হওয়া উচিত আমাদের দৃষ্টিভঙ্গি। যাই হোক, বাংলাদেশে আমরা করোনা নিয়ে আসছি, আমরা প্রত্যাশা করছি আমাদের রাষ্ট্রনায়ক আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বাংলাদেশের মানুষের জন্য ডিসেম্বরের শেষ নাগাদ ভ্যাকসিনটি জোগাড় করতে সমর্থ হবে। সবাইকে এই আশাবাদ রেখে শেষ করছি। ধন্যবাদ লিলিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যস্ত সময় আমাদের সময় দেওয়ার জন্য। আমি যাবো বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভাইয়ের কাছে। প্রিন্স ভাই, আমরা জানি বিশেষ করে বাংলাদেশের যে বাস্তবতা, আমরা তো অনেকেই মানে অনেক দর্শকই কেন বলতেছেন যে বাংলাদেশের 17-18 কোটি মানুষ, এবং আপনারা জানেন বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। এই অবস্থায় বাংলাদেশে তো আপনার যে আমরা ইউকে বা ইউরোপিয়ান যে দেশকে লকডাউন করছে, এইভাবে তো করা খুব কঠিন। আপনি কি মনে করেন? দেখুন, বাংলাদেশে ইউরোপের মতো মানে লকডাউন করা কঠিন, আমি এটা মানে সমর্থন করি না। কি কারণে করি না? আপনারা জানেন যে বর্তমান সরকার যত মানে যে সাধারণ ছুটি যে দিল, এই সাধারণ ছুটি কি বাংলাদেশের মানুষের কোনো কাজে এসছে? কোনো কাজে আসেনি। অফিস আদালত বন্ধ ছিল, তার মধ্যে মানুষের এই যে মেলামেশা, কথাবার্তা বলা, একে অপরের সাথে সম্পর্ক, এগুলি কি বন্ধ ছিল? বন্ধ হয়নি। আপনি কারফিউ দিতে পারতেন অন্তত 2 মাস,
সীমিত আকারে হলেও দিতে পারতেন, দিয়ে কি করতেন, তাহলে আমরা এই আক্রান্তের সংখ্যা আমরা কমিয়ে আনতে পারতাম। আমি বলি না যে 6 মাস কারফিউ চলবে বা 6 মাস লকডাউন চলবে, সেটা না, কিন্তু সরকার সেটা যেটা করলো যে যানবাহন খোলা রেখে সাধারণ ছুটি ঘোষণা করে দিল। এটাতে আপনার কোনো কাজে আসে নাই, বরঞ্চ হিতে বিপরীত হয়েছে। সেখানে মানুষকে এই লকডাউন দিয়ে, কঠোর লকডাউন দিয়ে এবং অথবা কারফিউ দিয়ে যদি ঘরে রাখতে পারতাম, এবং সেই ঘরে রাখার সাথে সাথে নিম্ন আয়ের যে পরিবার সেগুলির একটা নির্ভুল তালিকা করে সেনাবাহিনীর মাধ্যমে রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে প্রত্যেকের জন্য যদি আমরা মাসে 5,000 টাকা এবং 30 কেজি করে চাউল দিতে পারতাম, তাহলে কিন্তু দুর্নীতিমুক্ত ভাবে স্বচ্ছভাবে আমরা এই কাজগুলো করতে পারতাম এবং এই বাংলাদেশের লকডাউন কার্যকর করা সম্ভব ছিল। এইগুলো একটা বিষয় আছে। এখানে বাবু ভাই কতগুলো কথা বলেছেন যে সরকার যে কাজগুলো করেছেন বা করছেন সেগুলো নাকি আমরা চোখে দেখি না। আসলে আমাদের চোখে দেখার থেকে জনগণের চোখে দেখাটাই হচ্ছে বড় বিষয়। এখানে আপনারা যে কাজগুলো করেছেন বাবু ভাইরা, যে সরকারি করোনা মোকাবেলায়, সেগুলো জনগণ কি চোখে দেখেছে একটু ঘুরে আসি, একটু শুনি আমরা, বা আমার দৃষ্টিতে যেটা কি মনে হয় সেটা। আপনি দেখেন সরকারের কিন্তু প্রস্তুতি কোনো করোনা আসার আগে এই দেশের জনগণ সরকারের কোনো প্রস্তুতি দেখতে পায়নি। জনগণ সরকারের কোনো প্রস্তুতি দেখতে পায়নি। তাদের প্রস্তুতিহীন ভাবেই তারা এই করোনা মোকাবেলায় নেমেছে। তাদের একটার পর একটা ভুল সিদ্ধান্ত, বাংলাদেশে করোনার আক্রান্তের সংখ্যা বেড়েছে, মৃত্যুর হার বেড়েছে, এবং সময় মতো তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, সেটাও কিন্তু আরেকটি বিষয়। এবং আরেকটি বিষয় যে সার্বিকভাবে তারা যে আপনার এই মোকাবেলা করতে গিয়ে অর্থনৈতিক যে প্যাকেজ ঘোষণা করেছে, সেই অর্থনৈতিক প্যাকেজের মধ্যেও আপনার মানে কিন্তু এটা প্রতারণা ছিল। এটা প্রণোদনার নামে তারা প্রতারণা। আমরা বলেছি মানুষের প্রত্যাশা ছিল প্রণোদনা দেওয়া। প্রণোদনাটা কি? আপনি একবারে তাকে দিয়ে দিলেন, এটা কোনো ব্যাক করার কোনো প্রয়োজন নেই। আজকে বলা হয় বাংলাদেশ সিঙ্গাপুরের মতো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেশ, কানাডার মতো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেশ। সেই সিঙ্গাপুর কানাডায় করোনাকালীন সময়ে তাদের নাগরিকদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছে তার 5 ভাগ বাংলাদেশ সরকার দিতে পারতো, সেটাও কিন্তু দেয় নাই। তো আমরা এই কাজগুলো দেখেছি, আমরা এই নিয়ে আমরা সরকারের অব্যবস্থাপনা দেখেছি, তাদের আপনার দুর্নীতি দেখেছি, লুটপাট দেখেছি। আপনার হাসপাতালগুলো বলা হয়েছে সব প্রস্তুত, সেই হাসপাতালে কোনো প্রস্তুতি ছিল না। এমনকি ডাক্তারদের, নার্সদের, স্বাস্থ্যকর্মীদের মানে সুরক্ষা সামগ্রীও আমরা কিন্তু দেখতে পাইনি প্রথম দিকে। এবং সেই মাস্ক, পিপি এবং সুরক্ষা সামগ্রী নিয়ে যে দুর্নীতি হয়েছে, যে জালিয়াতি হয়েছে, এটা পৃথিবীর কোথাও হয়েছে? এই কাজগুলো কিন্তু আমরা বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ সরকার এই কাজগুলো দেখতে পেয়েছে। এবং সেই আওয়ামী লীগের নেতারাই কিন্তু এই মাস্ক সরবরাহ করেছে, পিপি সরবরাহ করেছে। এবং সবচেয়ে বড় যে জিনিস, এই যে করোনা ভাইরাসের মানে সার্টিফিকেট নিয়ে যে জালিয়াতি, এটা কারা করলো? আওয়ামী লীগের নেতারা করেছে, তাদের প্রতিষ্ঠান থেকে হয়েছে। এই জালিয়াতির কারণে কত লোক যে মিথ্যা সার্টিফিকেট নিয়ে আক্রান্ত হয়েছে, বা সে জানে যে হ্যাঁ আমার তো করোনা হয় নাই, অথচ তার করোনা হয়েছে, সে বাড়িতে গিয়েছে, মিলামেশা করেছে, তার থেকে আরো 10 জনের করোনা হয়েছে, আক্রান্তের সংখ্যা বেড়েছে। এটা তো ওনাদের সরকার করেছে, ওনাদের লোকজনরা করেছে, এটাকে অস্বীকার করতে পারবেন? পারবেন না। এরকম ত্রাণ নিয়ে লুটপাট হয়েছে, আওয়ামী লীগের নেতারা সে ত্রাণ নিয়ে ধরা পড়েছে। এখানে সরকার অব্যবস্থাপনা, এখানে প্রশাসন অসহায় ছিল। আমরা খাটের নিচে তেলের ভান্ডার পেয়েছি, মাটির নিচে চালের ভান্ডার পেয়েছি, এটা কি অস্বীকার করতে পারবেন? পারবেন না। এই কাজগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর যেটা বলেছেন যে আপনার কূটনীতি, যে বাংলাদেশের সাথে সকলের কূটনীতিক সম্পর্ক এমন ভালো, বিশেষ করে প্রতিবেশী দেশের সাথে, সেই জন্য আমরা প্রতিবেশী দেশ হিসাবে আমরা সবার আগে পাবো। উনি ভারতকে সেটা মিন করেছে। তো সেই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক যদি এতই ভালো থাকে, তাহলে আনুক পাক, সেটা যে কতটা কার্যকরী সেই ভ্যাকসিন, সেটাও আমাদের দেখতে হবে। আর আমি যে বিনামূল্যে আপনার কথা, ভ্যাকসিনের কথা বলেছি, সেখানে বাবু ভাই বলল যে এটা আমরা কিভাবে আশা করেন যে এটা টাকা দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, সরকার কিন্তু বিনামূল্যে চিকিৎসার কথাও বলেছিল, সরকার কিন্তু বিনামূল্যে টেস্টের কথা বলেছিল। টেস্ট কিছুদিন কিন্তু বিনামূল্যেও হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি টেস্টে জন প্রতি 200 টাকা 500 টাকা নির্ধারণ করতে। একটা সাধারণ কৃষকের ঘরে যদি 5 জন করোনায় আক্রান্ত হয়, 5 জন যদি সে টেস্ট করতে আসে, তাহলে তার 1000 টাকা লাগছে এখন। সেই 1000 টাকার ভয়ে বা খরচের মানে চিন্তায় এখন কিন্তু টেস্ট করতে কেউ আসেন না, সাধারণ ওষুধ খেয়ে তারা ঘরে শুয়ে থাকছে। এই হলো পরিস্থিতি। এই জন্যই আমরা বিনামূল্যের কথা বলছি। আর ডক্টর লেলিন চৌধুরী যে কথা বলেছেন, আমি তাকে সমর্থন করি, সুন্দর কথা বলেছেন। এই ভ্যাকসিন তো আমাদের টাকা দিয়ে আনা হচ্ছে,
এটা আমাদের টাকা দিয়ে আনা হচ্ছে, সে কারণে আমরাই কিনছি, জনগণই কিনছে, কিন্তু এটা যখন বিতরণ করা হবে তখন যেন টাকাটা না নেওয়া হয়, না হলে বাংলাদেশের মানুষের দুঃখের আর সীমা থাকবে না। এই কথাটি আমি বাবু ভাইকে বোঝাতে চাই। আর যেটা বলা হয়েছে এখানে, একজন বলেছেন যে আপনার বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ে কি পদক্ষেপ নেবে, এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত আমরা মানে পাচ্ছি না, কোনো সুনির্দিষ্ট ভাবে কোনো দিক নির্দেশনা পাচ্ছি না। এটাও তো ঠিক, আমি তো প্রথমে আমার বক্তব্যে বলছি যে আগামী শীত মৌসুমে কিন্তু বাংলাদেশে আবার মহামারী আকার ধারণ করবে। এখনই যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, আজকেও প্রায় 40 না 42 জনের মৃত্যুর সংবাদ আমরা পেলাম। তো সেই কারণে তো এই যে দ্বিতীয় পর্যায়ের যে প্রস্তুতি, কোন প্রস্তুতি তো আমরা সরকারের কাছ থেকে দেখতে পাইনি। আজকে প্রধানমন্ত্রী নাকি সংসদে এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন, আমি শুনি নাই, মানে নিজের কানে শুনি নাই, আমি আরেকজনের কাছ থেকে শুনেছি। সেখানে কিন্তু ভ্যাকসিন নিয়ে কোনো কথা নাই। এই ভ্যাকসিনটা কিভাবে আসবে, সেই প্রচেষ্টা সরকার নিচ্ছে কিনা, সেটা তো জনগণকে আশ্বস্ত হতে হবে এবং যারা বিশেষজ্ঞ তাদেরকে আশ্বস্ত হতে হবে। সেগুলো যদি আমরা আশ্বস্ত না হই তাহলে তো আমরা সন্দেহ প্রকাশ করবই, এটাই তো বাস্তবতা। তো এগুলো আসলে কথা বলে জনগণকে তো বিভ্রান্ত করা যাবে না। এরকম অনেক অনেক আপনার মানে বিষয় রয়েছে যেগুলো সরকার গোপন করেছে, যেগুলো গোপন করার ফলে দেশের মানুষ আপনার আক্রান্তের মধ্যে পড়েছে এবং অত্যন্ত দুর্দশার মধ্যে পড়েছে। এই প্রস্তুতি সরকার কি দিচ্ছে এটা অবশ্যই আমাদের জানা উচিত, কারণ এই সরকারের কর্মকাণ্ডে জনগণের কোনো আস্থা নাই। সরকার বলেছিল বিনামূল্যে টেস্ট করবে, পরে 200 টাকা 500 টাকা নিয়েছে। প্রথম বলেছিল বিনামূল্যে চিকিৎসা দিবে, সে সরকারি হাসপাতালেও অনেক সময় বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়নি, সেখানে রোগী ভর্তি করে না। অন্যান্য বেসরকারি হাসপাতালে মানে করোনা ভাইরাসের রোগী তো নাই, অন্যান্য সাধারণ রোগীদেরও কিন্তু তাদেরকে আপনার অ্যাডমিট করতো না, এরকম পরিস্থিতিও গেছে। বা ঢাকা শহরে আপনার মানে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে ছুটতে প্রতিমধ্যে মানুষ মারা গেছে, সেই উদাহরণও তো রয়েছে। তো এগুলো যখন আমরা চিন্তা করি তখন সরকারের এসব কর্মকাণ্ড কি হবে ভবিষ্যতে সেটা নিয়ে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি এবং সেটা নিয়ে সন্দিহান হতে পারি, এইটাই স্বাভাবিক। তারপরে আমরা বলবো যে এই যে লাস্টে যে কথাটা বললেন নিখিল ভদ্র, যে মানে রাষ্ট্রনায়ক এবং যে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা বুদ্ধিমত্তার পরিচয় দিবে আগামী ডিসেম্বরের আগেই আমরা এই ভ্যাকসিনটা পেতে পারি, কিন্তু এই বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু করোনা মোকাবেলা আমরা পাই নাই। সেই জন্যই আমরা সন্দিহান, সেই জন্য এই প্রশ্নগুলি আমরা করছি। আমরা আশা করি সরকার অতীতে যে ভুলগুলো করেছে ভবিষ্যতে সে ভুল করবে না এবং সকলের মতামত নিয়ে, সকলকে আস্থায় নিয়ে এই নতুন যে ওয়েভটা আসছে এটা মোকাবেলা করবে এবং এই ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে সেটা দুর্নীতিমুক্ত ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে জনগণের কাছে বিনামূল্যে পৌঁছে দিবে। সেটা নিয়েও যেন দলীয়করণ না হয়, দুর্নীতি না করা হয়, অনিয়ম না করা হয়, সেই জন্য সজাগ দৃষ্টি রাখবে। তো এগুলো আমি এগুলোই বলছি যে এটা মনে মনে কেউ করবেন না, মানে কষ্ট নিবেন না, কিন্তু এটা হলো বাংলাদেশের মানুষের মনের কথা। এই যে ত্রাণ, বন্যার সময় যে ত্রাণ দিলাম, সেই ত্রাণ নিয়েও তো দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের নেতাদের ঘরে ঘরে ত্রাণের চাউল পাওয়া গেছে, এটাকে অস্বীকার করা যাবে? এই জন্যই প্রিন্স ভাই এখানে একজন দর্শক প্রশ্ন রেখেছে যে আপনি যে লকডাউনের কথা বলছেন, ভারত তো ঠিক সেইভাবে লকডাউন করেছিল, কারফিউ দিয়েছিল, কিন্তু ভারত তো মৃত্যু সংখ্যা আরো বাড়ছে। তাহলে আপনি কিভাবে আশা করেন বাংলাদেশে এটা কম? হ্যাঁ, কোন দেশ শুনেন, কোন দেশ, ভারতের অভিজ্ঞতা একরকম, বাংলাদেশের অভিজ্ঞতা একরকম। এখানে আমরা আমাদের কার্যপদ্ধতি যদি আমরা ওইভাবে তৈরি করতাম তাহলে ভারতও আমাদের থেকে অনুসরণ করতে পারতো, কিন্তু আমরা প্রস্তুতিগুলো নেই নাই। 3 মাস সময় পেয়েছি, প্রস্তুতি নেই। বলা হয় ইউরোপ আমেরিকায় তো আমাদের থেকে বেশি আক্রান্ত হয়েছে, তারাও তো প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছিল। এটা মনে রাখতে হবে, আমাদের আগে তারা আক্রান্ত হয়েছে, আমাদের 1-2 মাস আগে তারা আক্রান্ত হয়েছে, তারা কিন্তু 1 মাস সময় পেয়েছিল প্রস্তুতি নেওয়ার, কিন্তু বাংলাদেশ 3 মাস সময় পেয়েছে। কিন্তু এই কোভিড-19 বা মহামারীতে বাংলাদেশে তো কোনো মানুষ অনাহারে মারা যায় নাই, আরেকজন প্রশ্ন করেছেন। তাহলে কি আপনারা সরকারের সাধুবাদ জানাবেন না, সরকার যে কাজটা করেছে? এই যে অনাহারে যে মারা যায় না, এই ব্যাপারে সরকারের কোনো বাহাদুরি নাই। এখানে মানুষ অর্ধাহারে ছিল, অনাহারে ছিল, রাস্তায় রাস্তায় অনাহারে অর্ধাহারে মানুষ ঘুরেছে। ঢাকা শহরে আপনার একটা গাড়ি যখন গেছে, চতুর্দিকে সেই গাড়িকে মানুষ ঘিরে ধরেছে, অভাবী মানুষ কিছু সাহায্যের জন্য। এখানে আপনার প্রাণের ট্রাক লুট হয়েছে, ঢাকাতে লুট হয়েছে, জামালপুরে লুট হয়েছে, বিভিন্ন জায়গায় লুট হয়েছে, রংপুরে লুট হয়েছে। এটা কি বাংলাদেশের মানুষ দেখে নাই? বাংলাদেশের সরকার যা দিয়েছে
তার পাশাপাশি বাংলাদেশের মানুষও কিন্তু লড়াই করেছে। রাজনৈতিক দলগুলো যা পেরেছে তাই দিয়েছে, সামাজিক সংগঠনগুলো স্থানীয়ভাবে যা পেরেছে তাই দিয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু মানুষ কিছুটা দুর্ভোগ লাঘব হয়েছে। মানুষ মারা যায় নাই, সেটার থেকে বড় কথা হচ্ছে এটা এটা অবশ্যই অবশ্যই বড় বিষয়, মানুষ মারা যায় নাই, কিন্তু একমাত্র সরকারের কারণেই যে মানুষ মারা যায় নাই সেটা কিন্তু নয়, কিন্তু সরকারের ভুল সিদ্ধান্তের কারণে মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে, মৃত্যুর মিছিলে গেছে, এটাও কিন্তু সঠিক। ধন্যবাদ প্রিন্স ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শুনবো বাবু ভাইয়ের কাছে যে বাবু ভাই কি বলবেন। বাবু ভাই আপনার অনেক প্রশ্ন রেখেছেন প্রিন্স ভাই, অনেক যদি একটু কাইন্ডলি বলেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। প্রিন্স ভাই যেটা বলেছেন তিনি সঠিক বলেছেন, লুটপাট হয়েছে, কোথায় লুটপাট হয়েছে সেটা তিনি বলতে পারবেন না। তিনি বলেছেন সরকারি দল ওই তেলের বস্তা, তেলের ড্রাম খাটের নিচে ঢুকিয়েছে। তেল দিল কি? তেলটা কে দিলেন? যে সরকারের দলের সদস্যরা লুটপাট করলেন। তেল তো বিতরণ করা হয় নাই, সরকার তো কোনো জায়গায় তেল বিতরণ করেন নাই। তাহলে এই তেলের বোতলটা কোত্থেকে, তেলের ড্রামটা কোত্থেকে আসলো? স্থানীয় ভাই, বাবু ভাই একটু ফর ইউর ইনফরমেশন, স্থানীয় প্রশাসন কোন জায়গায় তেলের ইয়েও দিয়েছে, চাউলের সাথে তেলও দিয়েছে, আমার এলাকায় দিয়েছে স্থানীয় প্রশাসন, আলু দিয়েছে, লবণ দিয়েছে, আপনার কি বলে। আমি বলি এটা আমাদের সিদ্ধান্ত মোতাবেক হয়েছে, আমি জানি কি দিয়েছেন। আমরা আলু দিয়েছি, আমরা ডাল দিয়েছি, আমরা চাল দিয়েছি, তেল দিয়েছি, তেলের বোতল দিয়েছি। এখন ড্রাম ড্রাম তেল লুটপাট। আমি ড্রামের কথা বলি নাই, আমি বলেছি বলেছেন প্রিন্স ভাই, আপনি বলেছেন, আপনি শুনেন। আমি এখানে লেনিন ভাই আছেন, এখানে রূপক দা আছেন, আরেকজন ডাক্তার আছেন, ওনারা বিজ্ঞ মানুষ, ওনারা সবই জানেন, বুঝেন, এবং আমিও জানি আপনি যা বলেছেন এটা জনগণ ভালোভাবে বুঝবে কি বলতে চেয়েছেন। তারপরেও আমি, যেহেতু প্রশ্ন রয়েছে, আমি শুধু উত্তরটা দিতে চাই যে বাংলাদেশের রাজনীতিটা কি। আমরা কিছু মানুষ এমন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, পুরো হালকা করে দিচ্ছি, যেখানে একজন গরিব মানুষের জন্য 1 লিটার তেল, 1 কেজি চাল ডাল আর 10 কেজি চালের ব্যবস্থা, সেখানে লুটপাট করে সব ট্রাঙ্কের নিচে নিয়ে গেল, ওই খাটের নিচে নিয়ে গেল চেয়ারম্যানরা। এত সস্তা আবার জনগণ না, জনগণ সবসময় সজাগ। এই ধরনের কথাবার্তা বলে রাজনীতিতে গোলাপানিতে মাছ শিকার করার দিন 75-এর 15ই আগস্টের পর 81 সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বিদায় নেওয়া হয়েছে। এখন আর মানুষ এগুলো বিশ্বাস করে না। এখানে 61,000 জনপ্রতিনিধি রয়েছে, ছোট বড় মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, মেয়র এবং সিটি কর্পোরেশন। আমরা সবাই কাজ করেছি, আপনারাও কাজ করেছেন, বিভিন্ন দল বিভিন্ন রকম কাজ করেছে, কিন্তু লুটপাট করার মতো কোনো সুযোগ বাংলাদেশে নেই, এবং বাংলাদেশের জনপ্রতিনিধিরা এখন আর লুটপাট করার কোনো প্রয়োজন মনে করে না, কারণ দিতে পারলে সুখী। এইবার করোনায় যে মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে, তার মধ্যে আপনারা যেভাবে প্রচার করেন, হ্যাঁ মেবি হইতে পারে 2-1 জন, 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনি জানেন, বরখাস্ত করা হয়েছে। 61,000 জনপ্রতিনিধির মাঝখানে কেউ 1 বস্তা চাল বা 2 কেজি ডাল যদি সরিয়ে থাকেন, তাকে গ্রেপ্তার করে মাত্র 23 জনকে বিদায় দেওয়া হয়েছে, যেখানে প্রতিনিয়ত এটা কোনো পার্সেন্টেজে পড়ে না। যেই দেশটাকে আপনারা দুর্নীতিতে 1, 2, 3, 4, 5 5বার চ্যাম্পিয়ন করে রেখে গিয়েছেন, সেই দেশটাই কিন্তু এখন আমরা পরিচালনা করছি শুধুমাত্র ওই একই মানুষ নিয়ে। এই দেশে কিন্তু তারাই আছে, পরিবর্তন হয় নাই, শুধু পরিবর্তন হয়েছে লুটপাটের দায়ে তারেক রহমান দেশ থেকে বিদেশে পলায়নরত অবস্থা রয়েছে। আর বেগম খালেদা জিয়া এতিমদের টাকা লুটপাটের কারণে একটা মামলার মাধ্যমে আইনি ব্যবস্থাপনায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। ওনাকে এখন দায় মুক্ত দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার নেত্রী মুক্তি দিয়েছেন। আর বাকি সব কিন্তু ঠিকই রয়েছে, কিন্তু শুধুমাত্র রাষ্ট্রীয় শাসন পরিবর্তন রয়েছে। রাষ্ট্রীয় শাসন পরিবর্তনের কারণেই আজ ওই লুটপাট, চিটিং এগুলি দিন দিন কমে আসছে। আপনি যেভাবেই বলেন না কেন, একটি মানুষ না খেয়ে, খাওয়ার অভাবে
এবার মৃত্যুবরণ করতে হয়নি এবং রাস্তায় দাঁড়িয়ে কাটতে হয়নি, ঘরে ঘরে খাবার পৌঁছে গিয়েছে। আপনারা যে 2500 করে টাকা দেওয়া হয়েছে, অনেকে বলেছেন এই টাকা লুটপাট হয়ে যাবে। এ টু জেড এখন তদারকি করে দেখেন পর্যায়ক্রমে তাদের টাকা তাদের হাতে পৌঁছে গিয়েছে। দিস ইজ দ্য সিস্টেম অফ ডিজিটাল। এটা আমরাই মেক করেছি, তৈরি করেছি। তখন কেউ কেউ 88 দিয়েছিল। এখন দেখেন লন্ডনে বসে রূপকদার পারফর্মকে আমরা শো করতে পারছি শুধুমাত্র এই ডিজিটালের জন্য। বাংলাদেশ এইভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই নবম সরকার, দশম সরকার, আজকের সরকার সবাই কাজ করছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। আপনারা রাজনীতির নামে আপনারা অনেক চেষ্টা করেছেন। আমি বলি না যে আপনারা সবাই খুব খারাপ কাজ করেছেন, কিন্তু জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হওয়ার কারণে আর কিন্তু আগের জায়গায় ফিরে যেতে এখনো পারেননি। সুতরাং আপনারা জনগণের কাছে কতটুকু গিয়েছেন এটা আপনারা ভালো বলতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে বলবো যে এমপি হিসাবে আমি 6 মাস নিজের এলাকায়, এখনো কিন্তু আমি গ্রামের বাড়িতে বসে আপনাদের সাথে কথা বলছি, আমি একটি কমপ্লেন পাইনি আমার এলাকায়। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে অন্য এলাকায় হইতে পারে, কিন্তু তাকে জিজ্ঞেস করুন, দেখবেন যে না, এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত কেউ নন। যেখানে চাল 1 কেজি, হাফ লিটার, 1 লিটার তেল দেওয়া হয়েছে, সেখানে তেলের ড্রাম কিভাবে খাটের নিচে যায়, এটা আমার একটা যুক্তিযুক্ত প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয়ত হলো চাল প্রতিটি মেম্বার, চেয়ারম্যান সবাই দিয়েছেন। এখানে লুটপাটের কি সুযোগ রয়েছে? মেম্বার চেয়ারম্যানরা তালিকা করেছেন, যারা গরিব, ছোট ভাইও গরিব, বড় ভাইও গরিব, বড় লোকের সংখ্যা খুব কমই আমার দেশে। 4 জনে পেয়েছে, যারা পেয়েছেন। যারা পান নাই তারা হয়তো একটু ভালো আছে, তারা হয়তো পান নাই। ওনারা যদি বলেন আমরা পাই নাই, তাহলে শতকরা 90 জনকে ত্রাণ দিতে হবে। এইটা তো সরকারের দ্বারা সম্ভব না। সরকার ইচ্ছে করলেই শতকরা 90 জনকে ত্রাণ সুরক্ষা দেওয়া সম্ভব না, এটা ইম্পসিবল। সেই রাষ্ট্রটাকে কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছেন গণতন্ত্রের মানুষ কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি বলবো দেশে কোনো প্রকার রাজনীতিকরণ হয়নি। এ টু জেড যারাই প্রাপ্য তারা সকলেই এই ত্রাণে সুযোগ নিয়েছেন। ইউনো সভাপতি, ইউনোর মাধ্যমে জনসংখ্যা ভিত্তিতে বন্টন করা হয়েছে, সেই হারে মেম্বার চেয়ারম্যানরা বিতরণ করেছে। সেখানে স্কুলের শিক্ষক, সরকারি কর্মকর্তা বিতরণ কমিটিতে ছিল, তারা থেকে এটা বিতরণ করেছেন। এগুলি যদি যখন আপনারা বলেন না প্রিন্স ভাই, আপনি স্বচ্ছ রাজনীতির একটা মানুষ, আপনি ভালো মানুষ, আবার সৈয়দ বংশ, আপনাকে নিয়ে আমি গর্ব করি। কিন্তু দুঃখ লাগে কখন জানেন? যখন মানুষ আবার বলে প্রিন্স সাহেব এটা কি বলছে, এরকম তো বাংলাদেশে হয় না। উনি কেন শুধুমাত্র বিএনপির গান গাইতে গিয়ে নিজে এইভাবে বলছে, এটা কিন্তু মানুষ আবার বলে। এইটা আপনার ইমেজ লস হয়, আমার দুঃখ হয়। কারণ আপনাদের মতো নেতৃত্ব না থাকলে দেশের ক্ষতি হতে পারে একটা সময়। যারা রাজনীতিটা করেন, বড় ভাই আপনি, আমি যথেষ্ট ইজ্জত এবং সম্মানের সহিত বলছি, সত্যিকার অর্থে ভাই লুটপাট করার কোনো সুযোগ শেখ হাসিনার সরকারের নাই। যারা লুটপাট করছেন, আপনি বলেছেন এখানে 2 জন ডক্টর রয়েছেন এবং একজন তো আমাদের দেশে হসপিটালে মানে ট্রিটমেন্ট করেছে, ওনার হসপিটালে আমার একজন রুগী ট্রিটমেন্ট করেছেন মানিক চাচা। 4 জন, 3 জন সুস্থ এবার আসছেন, একজন বয়স 78, উনি মৃত্যুবরণ করেছেন, ওনার হসপিটালে ছিলেন। ভালো, সবাই দেখে চিনেন ওনাকে। আপনি জিজ্ঞেস করেন তো যে রোগীদেরকে যেভাবে 2-4টা রোগীর হিস্ট্রি আমরা দেখেছি, বাবাকে রেখে চলে গিয়েছেন, এই সেই, এটা হতে পারে। কিন্তু ডাক্তাররা, পুলিশ বাহিনী এবং এই যে স্বাস্থ্য সেবা কর্মী যারা, এরা যে কি সাপোর্টটা দিয়েছে এবার, এটা চিন্তাই করা যায় না। আপনি বলেন হাসপাতালে জায়গা হয়নি, কোনো রুগী তো ফেরত আসেনি।
আর আপনার রোগীর জন্য তো আলাদা কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল না, সারা পৃথিবীর কোথাও না। ডাক্তাররা যে সাজেশন দিয়েছেন বাসায় রেখে ট্রিটমেন্ট করেন, দিস ওয়ে দ্যাট ওয়ে ট্রিটমেন্ট করে যান, সেইভাবে চলছে, সেইভাবে আগে যাচ্ছে। তাহলে কোনো ব্যবস্থা কি? হোয়াট ডু ইউ মিন বাই ব্যবস্থা? আপনি ম্যানেজমেন্টের কথা বলেন, কি ম্যানেজমেন্টটা করবে? এই রোগীর জন্য তো আলাদা কোনো ম্যানেজমেন্ট করার সুযোগই আল্লাহ রাখেনি, এ পর্যন্ত আসেই নেই। শুধু ডাক্তাররা যেভাবে শ্রম মেধা ব্যয় করে বাংলাদেশের রোগীকে সুস্থ করে দিয়েছেন, এটা দেবতার হাত। আরেকটা বিষয় আপনি দেখেন, আপনি আরেকটি কথা প্রায়ই বলেন, এখনো বললেন যে আমাদের চিকিৎসকরা হাসপাতালে এই মাস্কের কথা বলতেছেন, এটা আওয়ামী লীগের নেতা কর্মীরা সাপ্লাই দিচ্ছে। আর যদি সাপ্লাই দিয়ে থাকে তাইলেও আসছে, সারা পৃথিবী বন্ধ, সেই জায়গা থেকে যে মাস্ক এনে দিছে, এইটাও একটু আপনি চিন্তা করেন। কোটি কোটি মাস্কের মধ্যে যদি ওই 10 লাখ টাকার মাস্ক কেউ নকল করে থাকে, সেই জন্য গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে, তারপরেও আপনি বলেন আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ না, ব্যবসা যারা করেন, টেন্ডার দিয়ে যারা মাল নেন, এটা ওই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে যারা টেন্ডার দেন ব্যবসায়ী, ওনাদের কাছ থেকে নেন। তো সেইটার জন্য তো আওয়ামী লীগ দায়ী হতে পারে না। এগুলি বলে কি কারণে মনে করেন মিথ্যা দৌড় নিজের কাঁধে আনে? এটা তো ঠিক না। আমি বলবো যে যারা সংশ্লিষ্ট এই টেন্ডারে অপরাধী, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তো আওয়ামী লীগ সরকার কাউকে বলেন নাই, আওয়ামী লীগ সরকার তাদেরকে রেহাই দেন নাই, তাদেরকে গ্রেপ্তার করেছেন। সাবরিনা খান, শাহেদ খান, এই ধরনের টাউটদেরকে শিক্ষা দেওয়ার জন্য তো এই সরকারি ব্যবস্থা নিয়েছেন। এর জন্য তো কারো মিছিল মিটিং করতে হয়নি। মানুষ মাত্র ভুল থাকতে পারে, সিদ্ধান্তে এই জরুরি অবস্থায় এমন কিছু সিদ্ধান্ত হবে যেটা কাজ নাও হতে পারে, কিন্তু সিদ্ধান্ত দিয়ে যেতে হবে। সরকার সিদ্ধান্ত নিতে তো ভুল করেনি। আবার যারা নকল সার্টিফিকেট দিয়েছে, তারা তো মানুষের কোনো কাতারেই পড়ে না। সে আওয়ামী লীগ বিএনপি না, সে তো কোনো মানুষই না। এই অমানুষকে নিয়ে এক্সাম্পল দেওয়া ইটস নট গুড ফর ফিউচার। সেই জন্য আমি বললাম আর কি, বিষয়টা আমাদেরকে মানুষ হতে হবে, আমাদের মানবতার মধ্যে থাকতে হবে, আমাদেরকে দেশ ও জাতির সুরক্ষা দেওয়ার জন্য আজকে মানব আমরা কর্মী হয়েছি, রাজনৈতিক কর্মী হয়েছি, সেই জ্ঞান এবং গুণটাকে রাষ্ট্রের স্বার্থে কাজে লাগাতে হবে। কেউ যদি রিস্ক না নেই, কেউ যদি ঘর থেকে বের না হয়, তাহলে তো কোনো চিকিৎসাই পাইতেন না। আমি দেখেছি তো আমার উপজেলায় 720 জন পেশেন্ট, সবাই আল্লাহর রহমতে সুস্থ হয়েছে, মৃত্যুবরণ করে। 20 জনকে এই হেলথ অ্যাসিস্ট্যান্ট প্লাস ডাক্তার এবং পিএইচইউ যেভাবে সুরক্ষা যেভাবে কাজ করেছেন, তারা তো মৃত্যু ভয়কে নিজের কাছে সামান্য মনে করেছেন, তারা সবাই মৃত্যুঞ্জয়ী হয়েছে। প্রণোদনার কথা আপনি বলেছেন, সরকার প্রণোদনা দিবেন। জ্ঞানী গুণী রাষ্ট্র পরিচালনায় যারা ত্যাগ মহিমায় বড় হয়েছে, তাদের সকলের বুদ্ধিমত্তা নিয়েই কিন্তু প্রণোদনা ঘোষণা করেছেন। এই প্রণোদনা যদি প্রত্যেকের হাতে না যাইতো, আজকে সাথে সাথে বাংলাদেশ সচল থাকতো না। আজকে কলকারখানা, ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য সব যদি একসাথে বন্ধ হয়ে যেত, তাহলে আমাদের বাংলাদেশের অবস্থাটা কি হতো বলুন তো? আজকে আপনারা বলেন প্রথম কেন সরকার ব্যবস্থা নিতে পারে নাই? তো যেখানে কোনো ব্যবস্থারই দরকার ছিল না, সেখানে প্রথম কি ব্যবস্থা নেবে? আপনি গার্মেন্টস সেক্টর, যারা বিদেশে থাকেন, তাদের রেমিটেন্সে আমরা বড় হই, তাদের রেমিটেন্সে আমরা ডাক্তার হই। ওই রেমিটেন্সের পয়সা দিয়ে বাংলাদেশের হয়, বাজেট ঘোষিত হয়। সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে আপনি ঘরে নিজের গ্রামে ঢুকতে দিবেন না, নিজের দেশে ঢুকতে দিবেন না, এবং তাদেরকে আপনি ওই আটকিয়ে রাখবেন। আর বিদেশের মাটিতে বাঙালি কিন্তু আরো মৃত্যুবরণ বেশি করেছে। তাহলে আজকে সেই মানুষগুলির কি অবস্থা হতো? সৌদি আরবে বলেন, লন্ডনে বলেন, আমেরিকায় বলেন, ইটালিতে বলেন, যে বাঙালিগুলি ছিল, তাদের অবস্থাটা কি হতো? সেখানে তো তারা মানবতার জীবনযাপন করে, জীবন যুদ্ধে পরাজিত হয়ে যা কিছু পয়সা পায়, সেইটাই কিন্তু দেশে পাঠায়। সেই মানুষগুলিকে আপনি অসুস্থ বানিয়ে মৃত্যুর কাতারে ওই মিছিলের সারিতে দিয়ে বাংলাদেশে আমি আপনি ভালো থাকবো
বাবা মা কিভাবে সুখী থাকবে। সুতরাং ভাই, সরকার যখন সিদ্ধান্ত নেয় সার্বিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। আমি আর আপনি যখন সিদ্ধান্ত নেই তখন হয়তো আমার আর আপনার চিন্তাটা করি। সুতরাং আমি মনে করি বেস্ট গভর্নমেন্ট, ভালো চালাচ্ছে, ভালো কথা বলছে। আমি এই গভর্নমেন্টের পাশে একজন এমপি হিসাবে আছি সেই বলে বলছি না, আমি মনে করি ইটস নট রং ওয়ে, আমরা ভালো একটি সেইভাবে আছি, আমরা ভালোভাবে এগোচ্ছি, এটা বাস্তবতা। এটা যারা স্বীকার করতে চায় না তারা একবার মনে করুক ৭৫-এর 15ই আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশটা দিয়েছে, জাতির পিতাকে হত্যা করে। এরপর জিয়াউর রহমান হত্যাকাণ্ড হলো, হত্যাকাণ্ডের কোনো বিচার কার্য হলো না। কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা 4 বার আসলো, 3 বার আসলেন, কোনোদিন বললেনও না স্বামী হত্যার বিচার চাই, বাবা হত্যার বিচার চাই। এই খুন আর রক্তের গুলি খেলায় কেটে গেল বাংলাদেশে বছরের পর বছর, 40টি বছর। 40 বছরে যারা একটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারে নাই, সেই বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। এখন আমরা সাস্টেনেবল বাংলাদেশে পা রেখেছি। সুতরাং এমনি এমনি হয়, কাজ করছে, সবাই কাজ করছে, কাজ করবে, কাজ করতে হবে সবাইকে। আমলা বলেন, কামলা বলেন, রাজনৈতিক নেতা বলেন, কর্মী বলেন, আসেন সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। ওই পত্রিকায় কি বোকাস একটা নিউজ লেখলেন, আবার এটাকে পাল্টা কি বললেন, সেইটা দিয়ে নয়, নীতি এবং ন্যায় নীতি নির্ধারণের মেধা নিজের মধ্যে সংকলন করে আসলে আমরা সবাই একসাথে কাজ করি। তাইলে আজকে আমাদের ভাইরাস ভ্যাকসিন দিবে কি দিবে না এই চিন্তা করতে হবে না, ভ্যাকসিন অটোমেটিকলি চলে আসবে। ভ্যাকসিন কেউ বানাবেন খাওয়ার জন্য না, ভ্যাকসিনটা দিবেন রোগ নিবারণের জন্য। সুতরাং যেখানে রোগী থাকবে সেখানেই ভ্যাকসিন চলে যাবে। আর ভ্যাকসিনের টাকা কে দিবে? রাষ্ট্রের টাকা, সরকারের টাকা সরকারের না, সরকারের টাকা জনগণের। জনগণের টাকা দিয়ে ভ্যাকসিন আসবে, জনগণ পেয়ে যাবে, নো টেনশন। আপনি একজন সদস্য হিসাবে, আমি একজন সদস্য হিসাবে এবং সভ্য নাগরিক হিসাবে আমরা দুজন আর আগে পাবো ইনশাল্লাহ। আর ডাক্তাররা তো রাখেই নিবেন, সমস্যা নেই। 2 বড় ভাই আছে ডক্টর, ওনাদের তো ওনারা আগে রেখে নিবেন। আর সাংবাদিক উনি তো লন্ডনেই থাকবেন, সমস্যা নেই, সবই পাবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে আজকে অনুষ্ঠানে আমাদের বলার কোনো সুযোগ নাই, সময় দেওয়ার জন্য। রূপক ভাই, আমরা অনুষ্ঠান শেষ করবে। হ্যাঁ, একটু বলার সুযোগ না, আমি তো বলি বাবু ভাই অত্যন্ত সুললিত কণ্ঠে। না না প্রিন্স ভাই, অনুষ্ঠানে হ্যাঁ যে কথাগুলো বললেন, যে কথাগুলো বললেন বাবু ভাই, আমি যদি আশ্বস্ত হতে পারতাম খুব খুশি হতাম, কিন্তু ওনাদের এই কর্মকাণ্ডগুলো মানুষকে কিন্তু আশ্বস্ত করতে পারছে না। উনি বলেছেন যে বিয়ে কি বলে বাংলাদেশের মানুষ নাকি মানে আমরা স্বনির্ভর করতে পারি নাই, উন্নত করতে পারি নাই। তো দুর্ভিক্ষ পীড়িত দেশের অবস্থা থেকে আমরা কিন্তু উন্নয়নশীল দেশে আমরা আজকে চলে আসছি। এটা শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগের অবদান? এটা কি বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া তাদের অবদান নাই? অবশ্যই অবদান আছে, এটা তো আমাদেরকে ধৈর্য রাখতে হবে। তো যাই হোক, আমি আজকে আর কথা বাড়াবো না, এই প্রশ্নগুলির উত্তর বাবু ভাই আরেকদিন আপনার সামনে দিব। ওকে, ধন্যবাদ ধন্যবাদ বাবু ভাই, ধন্যবাদ ডক্টর লেলিন ভাই, সোহেল ভাই, ধন্যবাদ নিখিল দাস, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীকাল বাংলাদেশ সময় রাত 9টা, ইউপিএর সময় বিকাল 4টা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা, ধন্যবাদ।